আসসালামু আলাইকুম। আহ, দর্শক, স্বাগত জানাই তরণী 24 টিভি আয়োজিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে। আমি সাথে আছি একেএম এহসানুল হক। আমাদের আজকের আলোচনার বিষয় স্কিন কেয়ার টিপস এন্ড অ্যাডভাইস এর প্রথম পর্ব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর জিনাত আমিন। উনি ডার্মাটোলজিস্ট হিসেবে কর্মরত আছেন শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হসপিটাল, ঢাকাতে। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এহসান। কেমন আমি আছেন? আরো জি, আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আরো ধন্যবাদ জানাতে চাই তরণী টিভিকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের এই প্রথম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি ম্যাম, আমাদের আজকের যেহেতু আলোচনার মূল বিষয়ই মানে ত্বক সম্পর্কিত, মানে ত্বকের যত্ন, এবং যতটুকু আমরা আজকে পারবো দর্শকদেরকে এই বিষয়ে অবগত করার চেষ্টা করব। তো শুরুতেই ত্বক সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, ত্বক বা চামড়া আমাদের মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ। আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমগ্র মানব দেহকেই ত্বক আবৃত করে রাখে। শুধু আবৃত করে রাখাই কিন্তু ত্বকের প্রধান কাজ নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ ত্বক করে আমরা কম বেশি অনেকেই জানি। যেমন আমাদের শরীরের আভ্যন্তরীণ যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে সেটাকে প্রোটেকশন করা, সেই সাথে ত্বকে অসংখ্য ঘর্মগ্রন্থি এবং তৈলগ্রন্থি থাকে। তো এই ঘর্মগ্রন্থির মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যে দূষিত পদার্থগুলো তৈরি হয় সেটা ঘাম রূপে চর্ম আমাদের শরীর থেকে বের করে দেয়। আর যে তৈলগ্রন্থি থেকে তেল তৈরি হয় সেটা আমাদের চামড়াকে মসৃণ এবং কোমল রাখতে সাহায্য করে। আর এছাড়াও ভিটামিন ডির মতো গুরুত্বপূর্ণ একটা ভিটামিন তৈরিতেও ত্বকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সার্বিক সুস্বাস্থ্যের জন্য আসলে ত্বকের সুস্বাস্থ্যটা অতীব জরুরি, এবং সেই সাথে আসলে ত্বকের যত্নটাও অতীব জরুরি। ধন্যবাদ। জি ম্যাম, আমরা দেখা যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যে কাজটি করি সেটা হচ্ছে পানি দিয়ে বা সাবান দিয়ে মুখটাকে ধুয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে এটা হয়তো বা সঠিক নিয়ম নয়, কিন্তু দৈনন্দিন জীবনে ত্বকের যত্নের জন্য শুরুতেই আমরা কোন পদক্ষেপগুলি নিতে পারি সে ব্যাপারে যদি একটু আলোচনা করতেন। জি, খুবই সুন্দর প্রশ্ন। ত্বকের যত্ন আসলে শুধু ত্বকের যত্ন না, এর সাথে আরো কিছু রিলেটেড ফ্যাক্টর আছে। যেমন আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করা, একটা ভালো ডায়েট ফলো করা, স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে অবশ্যই, এবং সেই সাথে ইন্ডিভিজুয়াল ত্বকের যত্ন নেওয়া। এখন দৈনন্দিন জীবনে আমরা ঘুম থেকে উঠি আসলে প্রথমেই মুখ ধুই, ফেস ওয়াশ করি। তো এভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আমাদের ত্বকের যত্নটা শুরু করতে হবে। তো ফেসটা ওয়াশ করার জন্য আমরা একটা ভালো ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিব। তারপর একটা ভালো ময়শ্চারাইজিং লোশন বা ক্রিম সমস্ত মুখে লাগিয়ে নিব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের সবাইকে দিনের বেলায় কাজে বাইরে যেতে হয়। তো বাইরে যাওয়ার আগে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন আমাদের মুখে এবং সেই সাথে আমাদের বাকি যে এক্সপোর্টস পার্টস গুলা আছে যেমন হাত, ঘাড়, গলা, এই জায়গাগুলোতেও লাগিয়ে নিতে হবে। এবং সেই সাথে মহিলাদের আরো বেশি গুরুত্বপূর্ণ, যারা চুলার কাজ বেশি করেন, তো উনাদেরও এই চুলার কাছে যাওয়ার আগে সানস্ক্রিন লোশনটা অবশ্যই লাগিয়ে নিতে হবে। আমরা বলি যে সানস্ক্রিন লোশনটা সাধারণত বাহিরে যাওয়ার বা চুলার কাছে যাবার হাফ অ্যান আওয়ার আগে সমস্ত মুখে কিন্তু লাগাতে হবে, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। এবং আরো ভালো হয় রোদ থেকে বাঁচার জন্য আমরা একটা যদি ছাতা ব্যবহার করি। তারপর সারাদিনের কর্মব্যস্ততা শেষে তো আমরা বাসায় যখন ফিরি তখন মুখে ধুলাবালি, ময়লা আবর্জনা, এবং সেই সাথে অনেকে আমরা মেকআপ করি। তো এই মেকআপ এবং ধুলাবালি থেকে কিন্তু আগে মুক্তি পেতে হবে। তো সেই একইভাবে আমরা আবার একটা ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবো, এবং আবার ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করে আমরা আমাদের দৈনন্দিন স্কিন কেয়ারের রুটিনটা শেষ করতে পারি। আর ত্বক অনুযায়ী আসলে আমাদের স্কিন কেয়ারটা মেনটেন করা উচিত। তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক, এই ভেদে আমরা সাধারণত মেনটেন করার চেষ্টা করি। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, আপনি বলছিলেন যে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটাকে ওয়াশ করার কথা। তো
সেক্ষেত্রে দুটো কি একই জিনিস, নাকি ফেস ওয়াশটা আলাদা ক্লিনজারটা আলাদা, বা কিভাবে আমরা বুঝবো যে আমার জন্য কি ফেস ওয়াশটা দরকার নাকি ক্লিনজারটা দরকার, সে বিষয়ে যদি একটু বিশদভাবে বলতেন। জি, ধন্যবাদ। জি, আসলে ফেস ওয়াশ এবং ক্লিনজার দুটার বেসিক ফাংশন কিন্তু সেম। দুটা আমাদের ময়লাটা পরিষ্কার করতে বা ফেসটা ওয়াশ করতে হেল্প করে। কিন্তু ক্লিনজারটা যেটা হয়, এটার মধ্যে ময়েশ্চারাইজিং ইফেক্ট, হাইড্রেটিং ইফেক্ট এটা বেশি থাকে। সো আমরা সাধারণত যাদের ড্রাই স্কিন থাকে ওনাদের এটা সাজেস্ট করি। আর ফেস ওয়াশের ক্ষেত্রে বলা হয়েছে যে ফেস ওয়াশটা অনেক ডিপলি ক্লিনস করে। আমাদের অয়েল যেটা লার্জ পোরের একদম ভেতরে, ফেসের ভেতরে যে অয়েল গুলো থাকে সেটাকেও সে ক্লিন করে দেয়। সো অয়েলি ফেস যারা, তাদের ক্ষেত্রে আমরা ফেস ওয়াশটা সাজেস্ট করি। হ্যাঁ, আচ্ছা, আর সানস্ক্রিনের ব্যাপারে বলছিলেন, তো সানস্ক্রিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এসপিএফ এর একটা ব্যাপার থেকে যায়। এসপিএফ 30 বা 50, 60 বিভিন্ন ভ্যারাইটিজ এর আসে। তো জি, জি, আমরা সাধারণ জনগণ হয়তো বুঝতে পারি না যে এসপিএফ ব্যাপারটা কি, বা কার ক্ষেত্রে কোন এসপিএফ টা চুজ করা উচিত। আবার জি। আরেকটা প্রশ্ন একই সাথে আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে সানস্ক্রিনটা ইউজ কি ময়শ্চারাইজার ইউজের আগে করা ভালো নাকি পরে পরে করতে হবে সেটা? আচ্ছা, জি, হ্যাঁ। সানস্ক্রিন লোশন আমরা বলি এখানে এসপিএফ একটা ফ্যাক্টর থাকে যেটাকে বলে সান প্রোটেক্টিং ফ্যাক্টর। এটা বিভিন্ন ভ্যালুতে পাওয়া যায়, যেমন এসপিএফ 15, 30, 40, 60 পর্যন্ত অ্যাভেলেবল থাকে আমাদের দেশে। তবে সাধারণ স্কিনের মানুষদের জন্য, সাধারণভাবে ইউজ করার জন্য আমরা 30 অর মোর দেন 30 এসপিএফ টাই সাজেস্ট করে থাকি। আপনার আরেকটা কোশ্চেন যেটা ছিল যে ময়শ্চারাইজার লাগানোর আগে বা পরে সামথিং, মানে এটা কখন লাগাবো। জি, তো আসলে সানস্ক্রিন লোশনটা কিন্তু যেটা হবে, আমার ফেসের আমি যত কিছুই লাগাই একদম সবচেয়ে আউটার মোস্ট লেয়ারটাই হবে সানস্ক্রিন লোশন বা ক্রিমের। তো সেই ক্ষেত্রে আমি ময়শ্চারাইজারটা দিয়ে তার উপর দিয়ে আমি আমার সানস্ক্রিন লোশন বা সান প্রোটেকশন ফ্যাক্টরটা আমি ইউজ করব। এবং সানস্ক্রিনটা যদি দেখা যায় যে অনেক সময় আমরা বাহিরে বের হলাম সানস্ক্রিনটা ইউজ করে, তো ঘাম বা অন্যান্য বৃষ্টিতে ভিজে সামহাও সেটা ওয়াশ হয়ে গেল, সেক্ষেত্রে কি আমাকে হ্যাঁ, আবার হ্যাঁ, সেটা অ্যাপ্লাই করতে হবে নাকি আহ, হ্যাঁ, জি, একবার ইউজ করলে অবশ্যই। সারাদিন সেটা? আচ্ছা। জি, অবশ্যই এটা আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। এবং আপনি যদি বারবার এটা ভিজে যায়, বৃষ্টিতে ভিজতে পারে, বা আপনি এটা পরে লাগিয়ে আপনি সুইমিং পুলে গেলেন, তো সেক্ষেত্রেও এটা ধুয়ে যেতে পারে। তো যে কোনো ভাবেই ধুয়ে যাক না কেন, আপনাকে এটাকে বারবার লাগাতে হবে। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, আমাদের হয়তো ধারণা যে সানস্ক্রিন দ্যাট মিনস সান থেকে প্রোটেকশন, দ্যাট মিনস শুধু রোদ থাকলেই আমি সানস্ক্রিন লোশনটা ইউজ করব। আসলে ঠিক ব্যাপারটা তা না। আমাকে মেঘলা দিনেও কিন্তু সানস্ক্রিন লোশনটা লাগিয়ে বের হতে হবে, কারণ সানের যে আল্ট্রাভায়োলেট রে সেটা কিন্তু মেঘলা দিনেও আমাদের একইভাবে পৌঁছায় যায়। তো আমাদের দিনের বেলাতে অবশ্যই, সেটা মেঘলা হোক আর রৌদ্রোজ্জ্বল হোক, আমরা অবশ্যই সানস্ক্রিন লোশনটা অ্যাপ্লাই করব। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা বাড়িতে থাকি, মানে বাহিরে না যাই, তাহলে কি সানস্ক্রিনটা দিনের বেলা অ্যাপ্লাই করব, নাকি এটা শুধুমাত্র বাহিরে গেলেই প্রযোজ্য হবে? আমরা আসলে বাহিরে গেলে সেটা সাজেস্ট করি। তবে আপনি চুলার কাছে যাওয়ার আগে আমি যেটা বলেছি যে মহিলাদের বিশেষ করে ওনাদের রান্না বান্নার জন্য চুলায় হরদম যেতে হয়, তো চুলার কাছে যাওয়ার আগেও কিন্তু অবশ্যই সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নিতে হবে ঘরের মধ্যে থাকলেও। আচ্ছা। আজকাল দেখা যাচ্ছে যে ডায়েটিং এর একটা খুব প্রচলন চালু হয়েছে, যে সবাই ডায়েট করব, ফিগারটাকে একটু মেনটেন রাখবো। তো জি, ডায়েটিং জি। এর সাথে কি ত্বকের যত্নের কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা ডায়েটিং করতে গিয়ে সেটার কোনো ত্বকের উপর ইফেক্ট পড়ছে কিনা, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। জি, ডেফিনেটলি ডায়েটিং বিশেষ করে এখনকার টিনেজার জেনারেশনের মধ্যে এটা অনেক প্রবলভাবেই দেখা যাচ্ছে। তো ডায়েটিং করতে গিয়ে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে আমাদের যে ব্যালেন্স ডায়েট, এইটার মধ্যে যেন হেরফের না হয়। আমি কার্বোহাইড্রেটটা কম খেতে পারি, কিন্তু আমি প্রোটিনটা যেন বেশি কমিয়ে না ফেলি, কারণ আমার স্কিন এবং একটা গুরুত্বপূর্ণ স্কিনের আরেকটা অংশ সেটা হচ্ছে চুল। এই সবকিছুই কিন্তু প্রোটিনই মেইন উপাদান। তো আমি যদি প্রোটিনটা খাওয়া কমিয়ে দেই, সেক্ষেত্রে এটা স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি চলে আসবে। সেই সাথে
আমরা যেটা সাজেস্ট করি ডায়েটের ক্ষেত্রে, যদি স্কিন কেয়ার হিসেবে ডায়েট কোনটা সাজেস্ট করি, সেটা আমরা প্রথমতই বলি প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, পানি এবং যেটা বললাম প্রোটিন। শাকসবজি আর ফলমূলে আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে মেইনলি রিচ অফ ভিটামিন এ, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই। তো আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়তই ফ্রি রেডিক্যালস নামে অনেক হার্মফুল কিছু কেমিক্যাল তৈরি হচ্ছে। আর এই ফ্রি রেডিক্যালসটাই কিন্তু আমাদের বয়সের ছাপ, যেটা আমরা বলি চেহারায় বা শরীরের অন্যান্য অংশে, এটা আনার জন্য দায়ী। তো এই ফ্রি রেডিক্যালস এর এগেইনস্টে ফাইট করার জন্যই কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আমাদের এটা অবশ্যই প্রতিনিয়ত নিতে হবে। যেহেতু ভিটামিন সি এবং ই, সি ভিটামিন এটা কিন্তু ওয়াটার সলিউবল, সো এটা আমাদেরকে প্রতিনিয়তই নিতে হবে। আর প্রোটিনের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, আমরা মাছ, বিশেষ করে মাছের যে চর্বি, মাছের যে তেল থাকে, সেটা আরো বেশি করে সাজেস্ট করি, কারণ সেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। সেটা আমাদের স্কিনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা উপাদান। সো ডায়েটিং করা যাবে, করবেন, কিন্তু সেটা ব্যালেন্স ডায়েট মেনটেন করে। আসছে শীতকাল, তো শীতকালে সবচেয়ে বড় যেই সমস্যাটা দেখা যায় ত্বকের ব্যাপারে, যে ত্বক ফেটে যাওয়া, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে মানে শুষ্কতার কারণে হাত পা মানে চুলকানো শুরু করে দেয়, এরকম একটা ব্যাপারে চলে যায়। তো এই ব্যাপারে যদি একটা ছোট করে কিছু একটা সাজেশন দিয়ে দিতেন দর্শকদের উদ্দেশ্যে, যে যাতে ওভারঅল একটা কেয়ার তারা নিতে পারে এই শীতে বিশেষ করে। অবশ্যই, আমাদের তো শীত আসলে প্রায় চলেই আসছে দোরগোড়ায় একদম। শীতে কিন্তু অনেকগুলা স্কিন ডিজিজ আছে যেটা শীতে তার প্রাদুর্ভাব বেড়ে যায়, এবং বিশেষ করে আমাদের যারা এজেড পপুলেশন এবং চাইল্ড যারা, তারা কিন্তু আরো বেশি এফেক্টেড হয়। তো এই ক্ষেত্রে আমাদের একদম বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা সবার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্কিন কেয়ারের প্রয়োজন আছে। আপনি যেমন বললেন যে হ্যাঁ, শীতকালে স্কিনটা শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে বেশি শুষ্কতার কারণে কিন্তু ইচিনেস নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করে, এবং এর চেয়ে বেশি আরো খারাপও হয়ে যায়। অনেক সময় চুলকানোর কারণে ওখানে ক্ষত তৈরি হয়, সেই ক্ষততে ইনফেকশন হতে পারে, সেই ক্ষততে ব্লিডিং হতে পারে। তো এরকম অনেক সিভিয়ার কেস নিয়েও কিন্তু পেশেন্টরা আমাদেরকে প্রেজেন্ট করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথাই বলবো, যেহেতু শীত মানেই শুষ্ক, যেহেতু বাহিরেও শুষ্ক, ত্বকেও শুষ্ক, তা আমার মেইন ইয়ে হচ্ছে হাইড্রেশন। প্রচুর পরিমাণে পানি খাবো, প্রচুর পরিমাণে তরল খাবার খাবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। সেটা ইন দ্য ফর্ম অফ অলিভ অয়েল হোক, পেট্রোলিয়াম জেলি হোক, অথবা আপনি যে কোনো ময়েশ্চারাইজিং লোশন ইউজ করতে পারেন। বাট আপনি ফ্রিকুয়েন্টলি, শীতকালে আপনার কোনো বাধা নিষেধ নাই যে এতবার আপনি যতবার ড্রাইনেস মনে হবে, যে চামড়াটা শুকিয়ে যাচ্ছে, ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, পা শুকিয়ে যাচ্ছে, আপনাকে ফ্রিকুয়েন্টলি এই ইমোলিয়েন্ট গুলা বা ময়েশ্চারাইজিং লোশন গুলা ইউজ করতে হবে। এবং এটা কিন্তু আমরা সাজেস্ট করি যে খালি শীতে না, শীত আসার সময় থেকেই শুরু করতে হবে। এখনই কিন্তু ড্রাইনেসটা শুরু হয়ে যাচ্ছে, তো শীত আসার শুরু থেকেই যদি আমরা এটা শুরু করি, তাহলে কিন্তু আমাদের অনেকাংশেই এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমি আরেকটু অ্যাড করতে চাই, আসলে যেহেতু শীতের কথাই বললেন, শীতে আমাদের বাচ্চাদের কিন্তু একটা ডিজিজ খুব বেড়ে যায়, সেটা হচ্ছে এটোপিক ডার্মাটাইটিস। এটোপিক ডার্মাটাইটিসে বাচ্চা প্রেজেন্টই করে ড্রাই স্কিন নিয়ে এবং সিভিয়ার প্লুরাইটাস বা চুলকানি নিয়ে। তো এদেরকে আমাদের মায়েদের যেটা অনেক ওরি অবস্থা নিয়ে আমাদের কাছে আসে, কারণ বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েও দেখা যায় বাচ্চা এটা বারবার হচ্ছে, এটা রিল্যাপসিং একটা কন্ডিশন। তো ডিজিজটা আসলে এরকমই, এটা রিল্যাপসিং হবে। তো আমাদেরকে এটা মেইনটেইন করতে হবে, মানে ডায়াবেটিস রোগটা আমরা যেরকম মেইনটেইন করে রাখি, এটোপিক ডার্মাটাইটিসটাও সেম। তো বাচ্চাদেরকে আমাদের মায়েদের আমরা যেটা বলি যে ওই একই কথা, ময়েশ্চারাইজার এন্ড ময়েশ্চারাইজার, দিস ইজ দ্য কর্নারস্টোন অফ ম্যানেজমেন্ট অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস। তো বাচ্চাকে সারা দিনে অনেকবার করে আপনি বিশেষ করে অলিভ অয়েলটা সাজেস্ট করতে পারি আমরা, তারপরে পেট্রোলিয়াম জেলিটা সাজেস্ট করতে পারি, এবং আরো ভালো হয় গোসলের পর ভেজা অবস্থাতেই যদি আমরা এই অলিভ অয়েলটা অ্যাপ্লাই করি, সেটা আরো ভালো কাজ দেয়। এবং সোপের ইউজটাও কমাতে হবে এই সময়, আসলে সাবানটা কিন্তু আমাদের চামড়াকে ড্রাই করে দেয়। তো ভালো হয় জাস্ট ইন্টিমেট এরিয়াতে আমরা সোপটা ইউজ করব, আর বাকি জায়গায় হয়তো সপ্তাহে 2 দিন ইউজ করলাম। এরকম করলে মানে সোপের ব্যবহারটা কমিয়ে আনতে পারলে আমাদের অনেকাংশেই শুষ্কতার হাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। জি, ধন্যবাদ।
ম্যাম, ময়শ্চারাইজারের কথা যেহেতু আসতো, আহ, জি, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, এটা অনেক জায়গাতেই হয়ে থাকে যে রং ফর্সাকারী ক্রিম, এইটার জি, বহুল জি। ব্যবহার। তো শুধুমাত্র ক্রিম না, আজকাল দেখা যাচ্ছে বডি লোশন বা অন্যান্য যে আহ, প্রসাধনীগুলি আছে সবগুলি ক্লেম করছে যে রং ফর্সা করবে। তো এটা আসলে রাইট। কতটুকু যুক্তিসঙ্গত, বা এটা কি আসলেও ব্যবহার করাটা উচিত কিনা, এই ব্যাপারটা যদি একটু আমাদেরকে জানাতেন। জি। আহ, আসলে এটা সত্যি কথা, বাজারে এখন প্রচুর রং ফর্সাকারী ক্রিম, বিভিন্ন কোম্পানির ক্রিম, এবং আমাদের জেনারেশন, বিশেষ করে যারা ইয়াঙ্গার জেনারেশন, তারা এটা একদম বলতে গেলে পাগলের মতো ইউজ করছে। কিন্তু আসলে আহ, রং ফর্সাকারী ক্রিম যেগুলো ওরা ক্লেম করছে, এটার ইফেক্ট আসলে হয়তো কিছু ক্ষেত্রে থাকলেও খুবই সাময়িক। সেটা হয়তো সামান্য একটু ফেসের একটু গ্লোটা বাড়ালো, হয়তো একটু ফর্সা ফর্সা মনে হচ্ছে, কিন্তু ইন দা লং রান মানে এটা স্কিনের জন্য একদম ডিভাস্টেটিং একটা উপাদান। কারণ রং ফর্সাকারী ক্রিম গুলাতে কিন্তু স্টেরয়েড নামে একটা উপাদান ওরা ইউজ করে। এই স্টেরয়েডটা যখন আমি অনেক দীর্ঘদিন ধরে লাগাবো, একটা সময় দেখা যাবে আমার চামড়াটা অনেক পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে যাওয়ার কারণে ওই জায়গায় আমাদের চামড়ার ঠিক নিচে, মানে একদম সুপারফিশিয়াল যে রক্তনালীগুলো থাকে, সেগুলা কিন্তু অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে একটা রেডিশ বা ব্লুইশ একটা রক্তনালীগুলো দেখা যায়, এটাকে বলে টেলানজিয়াকটিসিয়া। তারপর বিভিন্ন জায়গায় একটু ডিপ্রেশন লাইক, স্কারিং লাইক হতে পারে, গর্ত গর্ত হতে পারে। অনেক জায়গায় আমাদের কিছু অবাঞ্ছিত লোমও গজাতে পারে। তো সব মিলিয়ে, এবং এই পরিবর্তনগুলো কিন্তু সাধারণত খুব বেশি রিভার্স করা যায় না। তো আমরা আসলেই খালি মানে এটা মানে নিষেধই করব যে এই ধরনের প্রোডাক্ট গুলা থেকে বিরত থাকার জন্য। জি। আচ্ছা ম্যাম, ত্বকে অনেক সময় অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তো জি। আমরা সাধারণত যেটা মনে করি যে ফুড থেকে হয়তো বা অ্যালার্জি গুলি হয়, তো এটার কি কি কারণ এবং কিভাবে এটাকে প্রতিকার করা যায় সে বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি, এটা আপনি খুব ভালো কথাই বলেছেন যে আমরা সাধারণত সবসময় মনে করি, বা পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করে যে আমার অ্যালার্জিটা হলো কোন খাবার থেকে হলো, বা আমি কোন কোন খাবার খাবো না। তো আমরা সবসময় পেশেন্টদেরকে যে আহ, উপদেশটা দেই, আসলে শুধু খাবারেই কিন্তু অ্যালার্জি থাকে না। খাবার সাথে আরো কিছু আমাদের পারিপার্শ্বিক কিছু জিনিস আছে, যেটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, যেখান থেকে অ্যালার্জি হতে পারে। যেমন ফার্স্ট আমি বলবো ইনফেকশন। যেমন বাচ্চাদের টনসিলাইটিসের সমস্যাটা কিন্তু কমন। এই টনসিলাইটিস বা টনসিলের ইনফেকশনটা যেই ব্যাকটেরিয়া দিয়ে হয়, সেই ব্যাকটেরিয়া কিন্তু অনেকাংশেই অ্যালার্জির জন্য দায়ী থাকে। এছাড়াও আপনার প্রস্রাবে অনেক ইনফেকশন বা আরো কিছু ইনফেকশনের কারণেও অ্যালার্জি হতে পারে। দ্বিতীয়ত, এই যে খাদ্যদ্রব্য, এমন কোনো খাদ্যদ্রব্য কিন্তু নাই যেটাতে অ্যালার্জি হতে পারে না। আদা রসুন থেকে শুরু করে আপনার ওই বাদাম, ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যালার্জির কেস রিপোর্ট পেয়েছি। তবে হ্যাঁ, এমন নয় যে আমার যেটাতে অ্যালার্জি হবে আপনারও সেম খাবারে অ্যালার্জি হবে। দেখা গেল আমি হয়তো হাঁসের ডিম খেলাম, বা আমি হয়তো ইলিশ মাছ খাচ্ছি, আমার অ্যালার্জি সমস্যাটা হচ্ছে, আপনার হয়তো সেক্ষেত্রে নাও হতে পারে। তো আমার হয়েছে দেখে যে আপনি খাবার বন্ধ রাখবেন, নট লাইক দ্যাট। কারণ তাহলে তো আমরা কেউ কোনো খাবারই জি। খেতে পারবো না। সেকেন্ডলি হচ্ছে আর কিছু ওষুধপত্র আছে, যে সেই ওষুধগুলা কিন্তু আপনাকে অনেক সময় অ্যালার্জি রিয়াকশন করে, কিছু পেইন কিলার্স বা কিছু অ্যান্টিবায়োটিক। আর এছাড়াও কিন্তু অনেক সময় অনেকের দেখা যায় রোদ্রে গেলে, গরমে গেলে অ্যালার্জি হয়, কারো কারো আছে ধুলাবালিতে গেলে অ্যালার্জি হয়। তো আমাদের পরামর্শ সেটাই যে আমি যদি আমার মেইন মানে পজিটিভ এজেন্টটা আইডেন্টিফাই করতে পারি, অবশ্যই সেই খাদ্যদ্রব্য হোক বা সেই ধুলাবালি হোক অথবা সেই ওষুধ হোক, আমি সেখান থেকে নিজেকে বিরত রাখবো, তবে আমি অনেকটা ভালো থাকতে পারবো। আর অ্যালার্জির তো আসলে অনেক ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। সেটা অনেক সময় দেখা যায় জাস্ট চুলকানি হচ্ছে, একটু লাল হয়ে আছে, হঠাৎ করে সেখান থেকে ফুলে গেল। সেটা অল্প কিছু জায়গা হতে পারে, জেনারেলাইজড হতে পারে। আবার কোনো কোনো ভ্যারাইটিতে দেখা যায় যে এটার সাথে আপনার ঠোঁট, চোখ এগুলো ফুলে যাচ্ছে। এবং অনেক সিভিয়ার ক্ষেত্রে কিন্তু এখান থেকে শকেও বানানোর পেশেন্ট চলে যেতে পারে। শক একটা মেডিকেল এমার্জেন্সি, কারণ সেখানে প্রেশারটা আপনার একদম ফল করে, আপনার শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে থাকে।
তো অ্যালার্জি আসলে কিন্তু সাধারণ রোগ হলেও আসলে সাধারণ না, অনেক সময় এখান থেকে কিন্তু এটা মেডিকেল ইমার্জেন্সিও হয়ে যেতে পারে, তো আমাদের আসলে সাবধান থাকতে হবে। এহসান। এরপর যে বিষয় জানতে চাচ্ছি সেটা অনেক দর্শকেরই প্রশ্ন থাকে, সে ব্রণ রিলেটেড যে সমস্যা, বিশেষ করে টিনেজারদের মধ্যে এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। এবং হ্যাঁ, হ্যাঁ। এই ব্রণ যখন হওয়া শুরু হয় তখন দেখা যাচ্ছে যে কোনো কিছু না বুঝেই আমরা বাজার চলতি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করে ফেলি, এবং ফলশ্রুতিতে সেটা আরো ভয়াবহ অবস্থায় পরিণত হয়। তো আমার প্রশ্নটা এটা যে যখন একজন টিনেজারের ব্রণ ওঠা জাস্ট শুরু হয়েছে, তখন কোন কোন প্রিভেনশন গুলি নিতে পারে, বা সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে, মানে যাতে সিচুয়েশনটা আরো ওর্স না হয়? আচ্ছা, ধন্যবাদ। জি, সুন্দর প্রশ্ন। আহ হ্যাঁ, যদিও আপনি আমাকে বলছেন যে টিন এজারদের ক্ষেত্রে আসলে ব্রণটা কিন্তু একদম ছোট বাচ্চারও হতে পারে, যেটাকে আমরা নিউবর্ন একনিও বলি, যদিও সেটা অনেক আচ্ছা, সময় আচ্ছা। উইদাউট এনি ট্রিটমেন্টই ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু টিন এজ বয়সে আসলে আমরা পুরুষ মহিলা সবাই কিন্তু কম বেশি এই একনি বা ব্রণটা ফেস করেছি, কারো হয়তো কম, কারো বেশি। কারণ হচ্ছে সেই সময়টাই কিন্তু আমাদের হরমোনাল চেঞ্জ গুলো আসে। এই জন্য আপনি আমাকে হয়তো বলতে পারেন যে ব্রণটা কেন ঠিক টিনেজ বয়সেই হলো, আগে কেন হলো না। কারণ আমাদের যে হরমোনাল চেঞ্জ গুলো আসতে শুরু করে এই বয়ঃসন্ধিকালে, এবং সেই সময়ে কিন্তু এই ব্রণের প্রাদুর্ভাবটাও বেড়ে যায়। এখন এটা আসলে কসমেটিক্যালি আসলে অনেক ডিস্টার্বিং। এই কারণে অনেকেই আছে, বিশেষ করে ছেলে টিনেজ বাচ্চাদের মধ্যে এটা থাকে যে ওরা নখ দিয়ে খুঁটায়, ব্রণটাকে খুঁটাতে চায়। তো এই সময় যেটা হয়, এটা তো ভালো কিছু হয় না। উপরন্তু দেখা যায় যে সেখানে একটা কালো দাগ হয়ে যায়, যেটা আমরা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বলি। দেন ওখানে গর্ত হতে পারে, ক্যারিং হতে পারে। তো আমি এটা নিষেধ করবো একেবারেই, কারণ ব্রণটা একসময় শুকাবে, একসময় এটা উইদাউট এনি স্পট ভালো হয়ে যাবে। কিন্তু এইসব খোটাখুটি করলেই কিন্তু এটা একটা কালো দাগ বা গর্তের একটা ব্যাপার হয়ে যায়। সেকেন্ডলি হচ্ছে, যাদের ব্রণ থাকে তারা মেকআপ, আমি সাজেস্ট করবো মেকআপ না করাই ভালো, যদি করতেও হয় যেন একদম ভারী মেকআপ না করেন। আর অবশ্যই ফেসিয়াল ক্লিনজিং যেটা বলেছি, যে ফেস ওয়াশ করতে হবে, মুখ পরিষ্কার রাখতে হবে, তবে খুব ঘন ঘন কিন্তু সাবান দিয়ে ফেস ওয়াশ করা যাবে না, তাহলে ব্রণগুলো একটু ইরিটেটেড হয়ে যায়। আর ব্যালেন্স ডায়েট, পর্যাপ্ত ঘুম, মানে একটা স্ট্রেস ফ্রি লাইফ, এটা মেনটেন করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে কোনো মেডিসিন ব্যবহার না করাই ভালো, কারণ এখান থেকে হিতে বিপরীত হতে পারে। জি, ধন্যবাদ। আচ্ছা ম্যাম, এখন আমি আসলে আমার নিজের একটি সমস্যাটা আরো বেশি ভয়াবহ জি, রূপ জি, ধারণ হ্যাঁ। করে ফেলছে। এক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, দেখেন, আসলে কোভিড এখন যদিও কমে গিয়েছে, তারপরেও পুরোপুরি কিন্তু চলে যায় নাই। আর আমাদের হাত ধোয়ার নির্দেশনাও কিন্তু এখনো আমরা বন্ধ করি নাই। হাত আমাদেরকে ধুতেই হবে, বারবার ধুতে হবে, এবং সাবান দিয়ে ওই 20 সেকেন্ড যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই ধুতে হবে। এখন আপনি যে সমস্যার কথা বললেন, এটা আসলে অনেক পেশেন্টই ফেস করেছে, আমরা অনেকে ফেস করেছি। এখানে দেখা গিয়েছে আসলে যে দিনে সাধারণত 10 বারের বেশি যদি সাবান পানি দিয়ে হাত ধোয়া হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে দেখেন, প্যাথোলজি কিন্তু সেম, সেই ড্রাইনেস, যেটা আমরা শীতকালের ত্বকের যত্নে বলেছিলাম, যে যত বেশি আমি সাবান ইউজ করব তত বেশি আমার হাতের যে তেলের যে লেয়ারটা সেটা ওয়াশ হয়ে যাচ্ছে, তত বেশি আমি ময়েশ্চারাইজার হারাচ্ছি, এবং আমার স্কিনটা ড্রাই হচ্ছে, ফেটে যাচ্ছে, চুলকাচ্ছে, কখনো কখনো ব্লিডিং হয়ে যাচ্ছে। এবং সেম জিনিসটা কিন্তু স্যানিটাইজার ইউজ করার সময়ও হয়, আমরা যেহেতু স্যানিটাইজারটাও এখন আসলে ইউজ করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি একই পরামর্শ দিব যে হাত ধুবেন, অবশ্যই ধুবেন, কিন্তু হাত ভেজা অবস্থাতেই একটা ভালো ময়েশ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি অথবা গ্লিসারিন হাতে লাগিয়ে নেবেন, তাহলে এই সমস্যার প্রকোপটা অনেকাংশেই কমে যাবে বলে আমি আশা করি। জি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। জি, আর দাঁত ও খোসপাচড়া রোগ, হ্যাঁ, এটা দেখা যায় যে খুব বেশি কমন হয়ে গিয়েছে এখন। তো জি। এ সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিন। আহ এটা খুবই মানে আপডেটেড একটা কোশ্চেন আপনি আমাকে করেছেন, কারণ আসলে আমরা যখন হসপিটালে পেশেন্ট দেখি, আমার কিন্তু মোর দ্যান খোঁজ নিয়ে, এবং এই
রোগগুলা দুইটা রোগই কিন্তু ইনফেকশাস, একটা ফাঙ্গাস দিয়ে হচ্ছে আর একটা প্যারাসাইট দিয়ে হচ্ছে, এবং ওভার ক্রাউডেড পপুলেশনের মধ্যেই এই রোগগুলার বিস্তার বেশি দেখা যায়, কারণ দুইটাই কিন্তু ছোঁয়াচে রোগ। দাঁত নিয়ে যদি বলতে চাই, আহ হ্যাঁ, দাঁত যখন আমাদের কাছে পেশেন্টরা সাধারণত দাঁত নিয়ে আসে, দেখা যায় ওনারা পূর্বেই কোনো ফার্মেসির দোকানদারের কাছ থেকে বা অন্য কারো পরামর্শ, যারা ডক্টর না তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বেশ কিছু মেডিসিন ইউজ করে, যেটা দিয়ে আমাদের এখানে যখন আসে দেখা যায় জায়গাটা একদম ফোসকা পড়ে গেছে, ফেটে গিয়ে রক্ত পুজ পানি বেরোচ্ছে, মানে একদম বিভৎস অবস্থা করে আসে। তো আমরা রোগীদের কাছে মানে এটাই পরামর্শ দিব যে এই কাজটা যেন ওনারা না করেন, কারণ ওই অবস্থায় কিন্তু আমাদের জন্য ট্রিটমেন্টটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং ওনাদের জন্য আসলে এটা খুবই মানে কষ্টের একটা ব্যাপার হয়ে যায়। আর দাঁতের চিকিৎসা করলে অবশ্যই আপনাকে ফুল কোর্স চিকিৎসা করতে হবে, যে চিকিৎসাই করেন না কেন ডক্টরের পরামর্শ অনুযায়ী যতদিন বলবেন ততদিন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি চোখে দেখছি আমার দাঁতটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের আরো বেশ কয়েকদিন ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হয়। তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। আর দাঁতের ক্ষেত্রে পরামর্শ বলতে আমরা যেটা বলবো যে দাঁতটা হয় কিন্তু ময়েস্ট এরিয়া গুলাতে, মানে এটা একটা ফাঙ্গাস, ফাঙ্গাস ময়েস্ট এরিয়াতে হয়। সো আমাদের বিশেষ করে যে ইন্টিমেট এরিয়া গুলো আছে ওগুলা কিন্তু আমাদের ড্রাই রাখতে হবে, ঘাম পানি এসব দিয়ে ভেজানো যাবে না। এই জন্য আমাকে একদম ভালো হয় সুতির লুজ কাপড় পরবো, কোনো সিনথেটিক কাপড় পরবো না। এবং যে এরিয়া গুলাতে আমরা যেমন আমাদের ইন্টিমেট এরিয়াতে যখন আমরা ওয়াশ করব অবশ্যই টিস্যু দিয়ে বা কাপড় পরিষ্কার কাপড় দিয়ে জায়গাগুলো মুছে শুষ্ক করে ফেলবো। আর দাঁতের খোসপাচড়া যেটা বললেন, হ্যাঁ খোসপাচড়া তো আসলে এটা আরো বেশি ছোঁয়াচে, এটা দাঁতের থেকেও অনেক বেশি ছোঁয়াচে, একজনের হলে পরিবারে দেখা যায় প্রায় সবাই এফেক্টেড হয়ে যায়। তো এদের এই পেশেন্ট গুলার ক্ষেত্রে আমরা যেটা বলি যে ট্রিটমেন্ট কিন্তু শুধু পেশেন্ট না, পেশেন্টের হোল ফ্যামিলিকে আমরা করতে বলি, কারণ যদি অল্প থাকে, ইভেন যদি নাও থাকে, তারপরেও আমরা সাধারণত খোসপাচড়া যে ট্রিটমেন্টটা দেই এটা বলি সবাইকেই ব্যবহার করতে। এবং এটা জীবাণুটা কিন্তু আমাদের কাপড় চোপড় বিছানায় সব জায়গায় থাকে। তো অবশ্যই ওষুধ ব্যবহার করার পরে আমার যে কাপড় চোপড় গুলা থাকবে, যেটা আমি ইউজ করছি, প্রত্যেকটা কাপড় আমাকে গরম পানিতে ধুয়ে সূর্যের তাপে শুকিয়ে তারপরে ইস্ত্রি করে ব্যবহার করতে হবে প্রত্যেকটা সদস্যের। এবং সাধারণত আমরা মোস্ট কমনলি যে মেডিসিনটা ইউজ করি এখানে, যে 5% পারমেথ্রিন, এটা কিন্তু 7 দিন পর আবার দেয়ার একটা রিপিট করতে হয়। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে পরিবারের সবাই রিপিট করবেন এবং সবার কাপড় চোপড় ধুবেন, এবং অবশ্যই কেউ কারো কাপড় শেয়ার করবেন না, সেটা দাঁত খোসপাচড়া বা যে কোনো ইনফেকশন ডিজিজের জন্য আমরা গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে বলে থাকি। জি ম্যাম, আজকে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাদের ভালো ধন্যবাদ। থাকবেন, নিশ্চয়ই আবার আপনাকে আমাদের মাঝে পাবো। খোদা হাফেজ। খোদা হাফেজ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে তরুণী 24 টিভি থেকে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু স্তন ক্যান্সারের কারণ ও প্রতিকার। সাথে আছি আমি একেএম এহসানুল হক। আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শাহেদুল মতিন, এমডি অঙ্কোলজি। উনি রেডিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। তরুণী টিভির এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এহসান আপনাকে ধন্যবাদ। জি স্যার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্তন ক্যান্সার এর কারণ ও প্রতিকার। তো শুরুতেই স্তন ক্যান্সার সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ। আমাদের কেবলমাত্র অক্টোবর মাস শেষ হলো। এই অক্টোবর মাসটা ছিল আসলে মূলত স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির মাস। তো এই মাসে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে তাদেরকে সচেতন করা কিংবা আক্রান্ত যাতে না হয় এজন্য সাধারণ জনগণকে সচেতন করা, এটাই ছিল এই মাসের মূল উদ্দেশ্য। আসলে স্তন ক্যান্সার বলতে আমরা মূলত নারীদের ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তন ক্যান্সারকে বুঝে থাকি, যদিও বা এই ক্যান্সার পুরুষদেরও হতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে একদম রেয়ার এটা বলা যাবে না। তবে মূলত সারা বিশ্বের সিনারিও কম বেশি একই রকম। সারা বিশ্বের মতন বাংলাদেশেও বর্তমানে স্তন ক্যান্সার একটি মেজর পাবলিক হেলথ প্রবলেম। আর
মেয়েদের যে সমস্ত ক্যান্সার হয় তাদের মধ্যে প্রথম ক্যান্সার হিসেবেই শনাক্তের হার হিসেবে ব্রেস্ট ক্যান্সার অন্যতম, এবং একই সিনারিও আমাদের দেশেও। আর ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর হারটা পৃথিবীর অন্য ক্যান্সার মানে মেয়েদের যে সমস্ত ক্যান্সারের মৃত্যুর হার তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে এর মধ্যে একটা আশার কথা আছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা, ডায়াগনোসিস পদ্ধতির আধুনিকায়ন এবং কেমোথেরাপি, রেডিওথেরাপি, বিভিন্ন উন্নত চিকিৎসা মাধ্যমের দ্বারা 1950 সালের পর থেকে গ্র্যাজুয়ালি এবং মোটামুটি বলা যায় দ্রুতগতিতেই ব্রেস্ট ক্যান্সারের শনাক্তের হার যদিও বা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই রোগে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার যথেষ্ট পরিমাণে কমানো সম্ভব হয়েছে। এহসান। জি, একটু জানতে চাচ্ছিলাম যে স্তন ক্যান্সার কেন হয়? আচ্ছা, এক কথায় বলতে গেলে একটা সুন্দর প্রশ্ন এটা, যে স্তন ক্যান্সার কেন হয়। আসলে স্তন ক্যান্সার কেন হয় এটা এক কথায় কোনো উত্তর নেই। আমরা এটাকে কারণ না বলে আমরা এটাকে বলি রিস্ক ফ্যাক্টর। কারণ আর রিস্ক ফ্যাক্টরের মধ্যে পার্থক্য হলো এই কারণে ব্রেস্ট ক্যান্সার হয়, এটা হচ্ছে কারণ। আর রিস্ক ফ্যাক্টর হলো কিছু কিছু ফ্যাক্টর রয়েছে, কিছু কিছু ডিজিজ হোক বা কিছু কিছু কন্ডিশন হোক, যে সমস্ত কন্ডিশন গুলো ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাকে বৃদ্ধি করে, এটাই হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এর মধ্যে উল্লেখযোগ্য বা প্রথমে বলার মতন বিষয় হচ্ছে বয়স। আমরা যেটাকে বলি এজ, বয়স বৃদ্ধির সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বা চান্স বৃদ্ধি পায়। তবে এর মানে এই না যে ইয়াং মেয়েদের বা ইয়াং ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে না। ইয়াং মেয়েদের অনেকেরই ইভেন 20 বছর, 22 বছর, 25 বছর বয়সেও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম বয়স বৃদ্ধির সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো, রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি বলতে আমরা বুঝাই যে পরিবারের মা, বোন কিংবা খালা, নানি, দাদি এরা যদি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, স্পেশালি একাধিক লোক যদি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওই মেয়ের জন্য ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। শুধু ব্রেস্ট ক্যান্সারই না, ফ্যামিলি হিস্ট্রিতে যদি ওভারিয়ান ক্যান্সার অর্থাৎ ডিম্বাশয়ের ক্যান্সারের হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিছুটা বৃদ্ধি পায়। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো জেনেটিক মিউটেশন। আমরা জিনের যে সমস্ত মিউটেশন বলি, স্পেশালি সাধারণভাবে আমরা BRCA1, BRCA2 এই দুইটার মিউটেশনের জন্য, জিনের মিউটেশনের কারণেও ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স অনেক বেশি। আর কিছু কিছু হরমোনের ইনফ্লুয়েন্সও রয়েছে, এই হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণেও ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। আমরা যেটাকে বলি আর্লি মেনার্কি, অর্থাৎ যে অল্প বয়সে যদি কোনো মেয়েদের মাসিক হয় তাদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকে। যদি যে মাসিক বন্ধের যে স্বাভাবিক বয়স মেনোপজ যেটা, সেটা যদি দেরিতে হয়, সেই ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পায়। যদি যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি, স্পেশালি বাচ্চা নাই, যাদের, আমি সেটা বোঝাতে চাচ্ছি, যাদের বাচ্চা নাই কিংবা বাচ্চা হয়েছে প্রথম প্রেগনেন্সি আসছে অনেক বেশি বছর বয়সে, সে সমস্ত মেয়েদের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বা সম্ভাবনাটা বেড়ে যায়। এছাড়া আরো কিছু ফ্যাক্টর রয়েছে, যদি আগে মানে আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলি, যদি এরকম হয় যে তার ছোটবেলায় 15 বছর, 20 বছর এরকম বয়সে বা এরও আগে অন্য কোনো ক্যান্সারের কারণে চেস্টে অর্থাৎ বুকে রেডিওথেরাপি দিতে হয়েছে, এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে আরো 10-15 বছর পরে পরবর্তী সময় যেটা দেখা যায় তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা রয়ে যায়। কিংবা পোস্ট মেনোপজাল উইমেন, অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি পেয়ে থাকে, সে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বা সে সমস্ত লোকদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমরা যদি সাধারণ মানুষ যেটা জানতে চাই যে কোন খাবারের সঙ্গে সম্পর্ক আছে কিনা ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সারের, এটা আসলে ডিরেক্টলি রিলেশন নাই, কিন্তু দেখা গেছে অবজারভেশনাল স্টাডিতে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্পেশালি যারা হাই ফ্যাট ডায়েট খায় তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি যারা লো ফ্যাট ডায়েট খায় তাদের তুলনায় অনেক বেশি। অর্থাৎ খাবারের মধ্যে মানে রিচ ফুড যেটা, সেটাকে অ্যাভয়েড করতে পারাটাই একটা স্কোপ বা স্টেপ। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অ্যালকোহল। বাংলাদেশের ক্ষেত্রে তুলনামূলকভাবে অ্যালকোহল ইনটেক মহিলাদের মধ্যে কিছু কম, তবে বর্তমানে বেশ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আসলে ব্রেস্ট ক্যান্সার সংখ্যাও বাংলাদেশে এখন বৃদ্ধি পেয়েছে। তো কম বেশি এগুলার রিস্ক ফ্যাক্টর। আরো কিছু রিস্ক ফ্যাক্টর আছে, ওগুলো আসলে কম বেশি মাইনর রিস্ক ফ্যাক্টর আর কি। তো এই রোগের লক্ষণগুলি কি, বা রোগী কি কি লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে? এহসান খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এই সমস্ত এই রোগের লক্ষণ কি কি। আসলে এই রোগের লক্ষণটা দুই রকম ভাবে বলা যায়। একটা হতে পারে একটা পেশেন্ট ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, তার আসলে কোনো লক্ষণই নাই,
এরকম অবস্থায় আসতে পারে, যেটা ইনসিডেন্টাল ফাইন্ডিংস বলি। অন্য কোনো কারণে ডাক্তারের কাছে এসেছিল, খুঁজতে যে রুটিন স্ক্রিনিং এর সময় বা অন্য কোনো কারণে এই ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হলো, এটা একরকম জিনিস। আরেকটা হতে পারে রোগী ব্রেস্ট ক্যান্সারের কিছু লক্ষণ বা ফিচার নিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করলো। তাহলে সেই লক্ষণগুলা কি কি? সহজ বা মোস্ট কমন লক্ষণ হচ্ছে ডান বা বাম যে কোনো স্তনে কোনো চাকা বা টুকরা বা দলা, আমরা যেটাকে বলি, একটা সোয়েলিং পাওয়া যাবে। কোনো ব্রেস্টের মধ্যে এরকম কোনো চাকা বা দলা নিয়ে আসে। শুধু ব্রেস্টেই না, এরকম রোগী এমন হতে পারে যে ডান বা বাম বগলের মধ্যেও কোনো প্রকার চাকা নিয়ে আসতে পারে। ইভেন আমাদের যে আমরা এটাকে বলি গলার যে বোন, বিউটি বোন বা কলার বোন বলি, এই বিউটি বোনের উপরে কোনো দলা বা চাকা নিয়ে আসলো, এরকম সিনারিও রোগী আসে। এটা হলে কি রোগী যদি আর্লি স্টেজে আসে, কম বেশি এই সমস্ত ফিচার গুলোই থাকে, যে ব্রেস্টে একটা লাম্প বা চাকা থাকে, যেটা ব্যথা থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, ব্যথা থাকতেও পারে নাও থাকতে পারে। তো আমাদের দেশে যেটা প্রবলেম হয় যে অধিকাংশ ব্রেস্ট লাম্পগুলাই ম্যালিগনেন্সির ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে ব্যথা থাকে না। তো যেহেতু ব্যথা নাই, এই জন্য মহিলারা মনে করে না এটা কোনো ক্ষতিকর কোনো কিছু না। আর এটা হলো কি সামাজিক লজ্জার কারণে ডাক্তারের কাছে যেতে বা পরিবারের আত্মীয় কাউকে বলতে, কারণ আমাদের দেশের মেয়েরা একা একা ডাক্তারের কাছে যাবে এই ঘটনা এখনো খুব বেশি কমন না, তাকে কাউকে নিয়ে যেতে হবে। তো সেটা সে স্বামীকে বলা অনেক সময় লজ্জা পায়, স্বামী বাসায় না থাকলে আত্মীয় স্বজন কাউকে বলতে পারে না, স্বামী দেশের বাড়ি থাকলে দিনের পর দিন রোগটা নিয়ে মানুষ ভুগতে থাকে। তো এটা একটা সমস্যা। তাহলে আমরা জানলাম যে একটা হলো কি পেশেন্ট ব্রেস্টে কোনো চাকা নিয়ে আসতে পারে। আরেকটা হতে পারে ব্রেস্টের যে স্কিন আছে, যে চামড়া, সেই চামড়ার মধ্যে লালচে ভাব, কিংবা চামড়া কুচকে যাওয়া, চামড়া ভিতরে ঢুকে যাওয়া, কিংবা চামড়ার মধ্যে ক্ষত, ঘা, যে ঘা সহজে শুকাচ্ছে না, এই সমস্ত ফিচার নিয়ে আসতে পারে। এছাড়া আরেকটা ফিচার নিয়ে অনেক সময় ব্রেস্ট ক্যান্সার রোগীরা প্রেজেন্ট করে, সেটা হলো যে নিপল রিট্রাকশন বলি আমরা এটাকে, অর্থাৎ স্তন যে বৃন্ত, সেই বৃন্তটা অনেক সময় ডিসফিগারমেন্ট হয়ে যায়, অর্থাৎ ভিন্ন রকম শেপ হয়ে যায়, কিংবা সেটা ভিতরের দিকে ঢুকে যায়, কিংবা দুই ব্রেস্টের মধ্যে বৈসাদৃশ্য, অর্থাৎ এক ব্রেস্ট আরেক ব্রেস্টের চেয়ে অন্যরকম, অর্থাৎ আক্রান্ত ব্রেস্টটা ডিসফিগারমেন্ট হয়ে গেছে, শেপটা সাইজটা চেঞ্জ হয়ে গেছে। এই সমস্ত ফিচার নিয়ে সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে। আর যদি কোনো রোগীরা, স্পেশালি গ্রামের রোগীরা কিংবা শহরের অনেক রোগী যারা নেগলেক্টেড কেস কিংবা লজ্জার কারণে বলতে পারে না, ইভেন সম্পদশালী অনেক মহিলা তারাও লজ্জার কারণে এই কথা বলতে না পারার কারণে আমাদের সামনে অনেক অ্যাডভান্সড অবস্থায় প্রেজেন্ট করে, তখন ব্রেস্টে একদম মানে দগদগে ক্ষত, মাত্রাতিরিক্ত অনেক বড় ব্রেস্ট উইথ সোয়েলিং এরকম নিয়ে প্রেজেন্ট করে। কখনো কখনো আমরা এটাকে বলি মেটাস্টেটিক ফিচার। মেটাস্টেটিক ফিচার মানে হলো ক্যান্সারটা ব্রেস্টে ছিল, সেখান থেকে শরীরের অন্য কোনো অঙ্গে ছড়িয়ে পড়েছে। যেমন ব্রেস্ট ক্যান্সার সেটা হাড়ে ছড়িয়ে পড়েছে, রোগী হয়তো তীব্র কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, ঘাড়ের ব্যথা, এরকম জিনিস নিয়ে প্রেজেন্ট করে। তো আমরা খুঁজতে যে দেখি যে এই ব্যথার কারণ হাড়ের ব্যথা না, আসলে এটা ছিল ব্রেস্ট ক্যান্সার, যেটা রোগটা ছড়িয়ে হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে। কিংবা এমনও হতে পারে যে ব্রেস্ট ক্যান্সারের রোগী তীব্র মাথা ব্যথা, বমি, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি এক পাশ প্যারালাইসিস হয়ে গেছে, এরকম অবস্থায়, অর্থাৎ স্ট্রোকের ফিচার নিয়ে ডাক্তারের কাছে প্রেজেন্ট করলো। স্ট্রোকের কারণ খুঁজতে যে দেখা গেল আসলে তার ছিল ব্রেস্ট ক্যান্সার, যে ব্রেস্ট ক্যান্সারটা ছড়িয়ে পড়ে ব্রেনে চলে গেছে, অর্থাৎ বলে ব্রেন মেটাস্টাসিস হয়ে গেছে। এবং এই ব্রেস্ট মেটাস্টাসিসের জন্য রোগী তীব্র মাথা ব্যথা কিংবা বমি কিংবা প্যারালাইসিস নিয়ে ডাক্তারের কাছে প্রেজেন্ট করে। কোনো কোনো রোগী লিভারে ছড়া যায়, রোগী ডিপ জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। ওয়েট লস, অর্থাৎ দেখা যায় যে অ্যাডভান্স স্টেজে রোগীর ওজন কমতে থাকে, এই সমস্ত ফিচার নিয়েও ডাক্তারের কাছে প্রেজেন্ট করে। তো এই ব্রেস্ট ক্যান্সারের যে ইনভেস্টিগেশন গুলো, এগুলি আমাদের দেশের কোথায় কোথায় হয় এবং গ্রামে যারা থাকে তারা কি এটার সুবিধাটা গ্রামেই পেতে পারে নাকি তাদেরকে শহরমুখী হতে হয়? হ্যাঁ, এহসান, এটাও আসলে দর্শকদের জন্য খুব একটা জরুরি প্রশ্ন। এই জন্য যে প্রথম কথা হচ্ছে এটাতে আমরা কি কি ইনভেস্টিগেশন সচরাচর করি, আর এই ইনভেস্টিগেশন করার জন্য রোগী কোথায় যাবে, বা আসলে আমাদের দেশে শনাক্তকরণের পদ্ধতি কতটুকু অ্যাভেলেবল। আমি সহজে এটাকে দুই ভাগে ভাগ করি। আমরা যে সমস্ত শনাক্তকরণের জন্য সাধারণত ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি হয়নি, ব্রেস্টে যদি কোনো চাকা বা লাম্প বা টুকরা নিয়ে আসে রোগী, আমরা প্রেফার করি একটা বায়োপসি করতে, প্রেফারেবলি কোর বায়োপসি করতে প্রেফার করি। অর্থাৎ কোর বায়োপসি মানে কোনো কিছু না, একটা সুই বা একটু মোটা সুই ঢুকিয়ে টিউমার থেকে একটু টিস্যু নিয়ে আসা এবং পরবর্তী সেটা বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করা, অর্থাৎ মাইক্রোস্কোপে দেখা সেটাতে ক্যান্সার আছে কি নাই, থাকলে কোন টাইপের ক্যান্সার আছে, কি রোগ আছে, এই জিনিসটা শনাক্ত করা। এইটা হচ্ছে একটা কমন ইনভেস্টিগেশন যার দ্বারা রোগটাকে আমরা কনফার্ম করতে পারি।
তো এই টেস্টটা বায়োপসি টেস্টগুলা এটা কম বেশি আসলে বাংলাদেশের অনেক জায়গাতেই হয়, বিভাগীয় শহরগুলোতে মোটামুটি প্রচলিত, স্পেশালি ঢাকায় কম বেশি অনেক জায়গায় অনেক সেন্টারগুলোতে হয়, সরকারি বেসরকারি সব জায়গায়। এখন যেটা একটু সমস্যা সেটা হচ্ছে জেলা পর্যায়ে সব জায়গায় আসলে বায়োপসির সুবিধাটা, মানে স্পেশালি কোর বায়োপসির কথা বলছি আমি, কোর বায়োপসির সুবিধাটা নাই। সেসব সমস্ত জায়গায় এফএনএসসি দ্বারা ডক্টররা চেষ্টা করে থাকেন, যদিও বা ওটা অতটা অ্যাকুরেট রেজাল্ট দিতে অনেক সময় পারে না। এটা হলো কি ডিজিজটাকে কনফার্ম করার জন্য। আর এই কনফার্ম করার পর আমরা যেটা কাজটা করি, যদি ব্রেস্ট ক্যান্সার থাকে রোগীর চিকিৎসা দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে গিয়ে ব্রেস্ট ক্যান্সারটা কোন স্টেজে আছে, অর্থাৎ এটা কি আর্লি স্টেজে আছে নাকি অ্যাডভান্স স্টেজে আছে, আমাদের ট্রিটমেন্টটা কি হবে, এই সমস্ত ডিসিশনের জন্য আমার স্টেজিংটা দরকার। সেই স্টেজিং এর জন্য আমাদের বেশ কিছু টেস্ট করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো এই টেস্ট করার জন্য যেমন আমরা কিছু জিনিস খুব রুটিনলি করি, যেটা মোটামুটি শহর গ্রাম সব জায়গায় আছে। আলট্রাসোনোগ্রাম এবং চেস্ট এক্সরে, বুকের এক্সরে এবং আলট্রাসোনোগ্রাম, এটা আমাদের শহর গ্রাম সব জায়গাতেই আছে। কিন্তু একটু অ্যাডভান্স টেস্ট কিছু লাগে, যেটা যেমন সিটি স্ক্যান, চেস্টের কিংবা অ্যাবডোমেনের, বুকের যে সিটি স্ক্যানটা, এটা আসলে জেলা পর্যায়গুলোতে চলে গেছে, কিন্তু এখনো থানা লেভেলে এখনো ঠিক মতন ভাবে পৌঁছায়নি। আর একটা লিমিটেশন হলো বোন স্ক্যান, যেটা আমি আপনাকে আগে বলেছিলাম, ব্রেস্ট ক্যান্সারটা ব্রেস্টেই আছে নাকি হাড়ে ছড়িয়ে পড়েছে, এইটা দেখার জন্য আমরা মানে বোন স্ক্যান করে থাকি। এই বোন স্ক্যানটা আসলে মোটামুটি নিউক্লিয়ার মেডিসিন বিভাগগুলোতে যে সমস্ত জায়গায় সেন্টার আছে সে সমস্ত জায়গাতেই হয়, যেমন ঢাকা মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, কিংবা প্রাইভেটলি আহসান মিশন ক্যান্সার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, ল্যাবেড ক্যান্সার হসপিটাল, এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি বোন স্ক্যানটা অ্যাভেলেবল। এছাড়া নিউক্লিয়ার সরকারি হাসপাতালগুলোর যে সমস্ত নিউক্লিয়ার মেডিসিন বিভাগ আছে সেইখানে বোন স্ক্যানটা মোটামুটি হয়ে থাকে। আর একটা ইম্পর্টেন্ট একটু ব্যয়বহুল টেস্ট হচ্ছে পেট সিটি স্ক্যান। এটা মানে শুধুমাত্র ঢাকাতেই আছে, যেটা বেসরকারি পর্যায়ে ইউনাইটেড হসপিটাল, মেডিনোভা, এই সমস্ত জায়গায় আছে। আর সরকারি ভাবে ঢাকা মেডিকেল, পিজি হসপিটাল, কম বেশি এই দুটাতেই আছে, আর সাভারেও একটা সেন্টারে আছে। এবং এটা অনেক কস্টলি, সব পেশেন্টের জন্য লাগেও না, এবং সবাই সেটা আসলে বহনও করতে পারে এরকমও না। আর বাকি যে সমস্ত রুটিন টেস্ট গুলা, ব্লাড টেস্ট যেগুলো আমরা করে দেখি অপারেশনের আগে বা কেমোথেরাপি দেওয়ার আগে, সেই সমস্ত টেস্ট গুলা কম বেশি মোটামুটি জেলা উপজেলা লেভেলে মোটামুটি ভাবে অ্যাভেলেবল বলা যায়। আচ্ছা, একজন রোগী স্তন ক্যান্সারের লক্ষণ নিয়ে এলো এবং তার সেটি ডায়াগনোসিস হলো, তারপর তার চিকিৎসার ব্যাপারে কিছু বলুন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে স্তন ক্যান্সারের চিকিৎসা। আসলে স্তন ক্যান্সারের চিকিৎসার কথা বলতে গেলে বলতে হবে যে এই প্রথমে হচ্ছে কি আমি রোগ নির্ণয় করলাম, নির্ণয় করার পর চিকিৎসা যাবে। স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা এটাকে বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে এটা চিকিৎসার জন্য অনকোলজিস্ট অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জিক্যাল অনকোলজিস্ট কিংবা জেনারেল সার্জন বা ব্রেস্ট সার্জন অর্থাৎ সার্জন লাগবে, ক্যান্সার বিশেষজ্ঞ লাগবে, সেই সঙ্গে বায়োপসির জন্য হিস্টোপ্যাথোলজিস্ট লাগবে, রেডিওলজি এন্ড ইমেজিং এর জন্য রেডিওলজিস্ট লাগবে। অর্থাৎ এটা একটা টিম ওয়ার্ক, আর এই টিম ওয়ার্কের দ্বারা যেটা হবে, কমপ্লিট ট্রিটমেন্টটা আমাদের কাছে মনে রাখতে হবে, ব্রেস্ট ক্যান্সার কম বেশি একটা সিস্টেমিক ডিজিজ। অর্থাৎ যদিও মনে হচ্ছে যে ক্যান্সারটা আমার ব্রেস্টে অর্থাৎ একটা জায়গায়, কিন্তু এটা সম্ভাবনা থাকে সারা শরীরে ছড়িয়ে যাওয়ার। এই জন্য সাধারণত স্টেজে কিছু ভ্যারিয়েশন আছে। আমি সহজভাবে বলতে গেলে সাধারণত ভাবে এটার চিকিৎসার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা সার্জারি, সিস্টেমিক থেরাপি যেমন কেমোথেরাপি বা হরমোন থেরাপি, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু টার্গেটেড থেরাপি, আর লাগবে রেডিয়েশন থেরাপি। এই তিনটা জিনিসের কম্বিনেশনে কম বেশি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করা হয়। এখন সার্জারি নিয়ে আমি দুটা কথা বলি। আসলে এটা বলার উদ্দেশ্য হলো দর্শকদের কিছু আতঙ্ক, কিছু ভয়, কিছু কনফিউশন, কিছু সন্দেহ দূর করা। একটা সময় ছিল যখন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমাদের অপারেশন করে পুরো ব্রেস্টই ফেলে দিতে হতো, কিন্তু বর্তমানে কিছু সিস্টেমিক থেরাপি অর্থাৎ কেমোথেরাপির আধুনিকায়ন, আমরা আর্লি স্টেজে রোগ ডায়াগনোসিস করতে পারি, এবং সার্জিক্যাল মোডালিটির ইমপ্রুভমেন্টের কারণে এখন আর্লি স্টেজ গুলাতে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি আমরা বলি, অর্থাৎ অঙ্গহানি করতে হবে না, ব্রেস্টটাকে কেটে পুরো বাদ দিতে হবে না, বরঞ্চ ব্রেস্টটাকে ইনট্যাক্ট অবস্থায় রেখে সার্জারি করা সম্ভব।
কিংবা ক্ষেত্র বিশেষে যদি এরকমও হয় যে সার্জিক্যাল প্রয়োজনে আমাকে ব্রেস্টটাকে রিমুভ করে ফেলতে হলো, অর্থাৎ যেটাকে আমরা বলি মাস্টেক্টমি, অর্থাৎ কেটে ব্রেস্টটাকে ফেলে দেওয়া, সেটা যদি করাও হয় পরবর্তীতে ব্রেস্টকে আবার আর্টিফিশিয়াল ব্রেস্ট হিসেবে সহজভাবে বলতে গেলে আর্টিফিশিয়াল ব্রেস্ট হিসেবে সার্জারি করে কসমেসিস করা যায়, যার দ্বারা রোগীর কম বেশি এরকমই একটা নর্মাল ব্রেস্ট হিসেবে রোগী মনে করতে পারবে। এটা গেল সার্জারির ক্ষেত্রে। আরেকটা হলো গিয়ে যেই কারণটা বলার উদ্দেশ্য হলো মানে আসলে ক্যান্সার শুনলে রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং মনে করে যে ভাই যেমন করে হোক এটা বাদ দিলেই ভালো, ব্রেস্টটা ফেলে দিলেই ভালো। বর্তমানে বাইরের দেশেও এই কনসেপ্টটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন আননেসেসারি ব্রেস্ট ফেলে দেওয়া এটাকে কেউ রোগীর চাইলে ভিন্ন কথা, কিন্তু এটাকে কেউ অ্যাডভোকেট করে না, বরঞ্চ আমরা বলি যদি রাখা সম্ভব হয় কম বেশি যদি ইন্ডিকেশন থাকে ব্রেস্টটাকে প্রিজার্ভ করা যাবে, সেই ক্ষেত্রে মাস্টেক্টমি অর্থাৎ ব্রেস্ট কেটে পুরোটা ফেলে দেওয়া আর ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অর্থাৎ ব্রেস্টটাকে রেখে শুধুমাত্র টিউমারটাকে ফেলে দেওয়া, দুইটার মধ্যে রেজাল্ট কম বেশি একই রকম। কিন্তু এটাও মনে রাখতে হবে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি একটা ইম্পর্টেন্ট মডালিটি অফ ট্রিটমেন্ট, বাট সার্জারি করলে চিকিৎসাটা শেষ হচ্ছে না। তাহলে সার্জারির সঙ্গে আমার ইনকর্পোরেটেড থাকে সিস্টেমিক থেরাপি, ইউজুয়ালি কেমোথেরাপি। এই কেমোথেরাপিটা আমরা সার্জারির আগেও দিতে পারি, সার্জারির পরেও দিতে পারি। এটা সার্জন এবং অনকোলজিস্ট দেখে সিদ্ধান্ত নেবে যে টিউমারটা যদি এরকম থাকে যে বড় কিংবা লোকালি অ্যাডভান্সড কিংবা সার্জারির জন্য এই মুহূর্তে অনুপযুক্ত, আমরা যেই কাজটা করি কেমোথেরাপি দেই। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আল্লাহর রহমতে কেমোথেরাপি সাধারণত অধিকাংশ রোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। দেখা যায় যে টিউমারটা অনেকটা ছোট হয়ে যায়, কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে একদম নির্মূল হয়ে যায়। বাট এর মানে এই না যে চিকিৎসা করা লাগবে না, বরঞ্চ তখন সার্জারির উপযোগী হয় টিউমারটা। এরপরে কেমোথেরাপি দেওয়ার পর কেমোথেরাপির শেষে সার্জন যেটা করেন সেটা হলো অপারেশন করেন, সেটা মাস্টেক্টমি হতে পারে বা শুধুমাত্র ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অর্থাৎ শুধুমাত্র টিউমারটা ফেলে দিতে পারেন। এটা স্টেজ অনুযায়ী রোগীর কন্ডিশন অনুযায়ী আরো পারিপার্শ্বিকতা বিবেচনা করে সার্জন সিদ্ধান্ত নেন। তাহলে আমি দুইটা মডালিটির কথা বললাম, একটা হচ্ছে গিয়ে সার্জারি, একটা হচ্ছে কেমোথেরাপি। এখন আসলে আমাদের এই সমস্ত আপনাদেরকে ইনভেস্টিগেশন সময় বলা হয়নি, আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, অর্থাৎ আমরা যার দ্বারা রিসেপ্টর স্ট্যাটাস, সাধারণ মানুষ বুঝবে না, সহজ কথা হচ্ছে গিয়ে রিসেপ্টর স্ট্যাটাস মানে আমরা পিআর পজিটিভ না নেগেটিভ, পিআর পজিটিভ না নেগেটিভ, HER2 পজিটিভ না নেগেটিভ, এটা দেখে এই ব্রেস্ট ক্যান্সারের প্রগনোসিস এবং ট্রিটমেন্ট ডিসিশন নেয়। তো সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে হরমোন থেরাপি দিতে পারি যদি হরমোন রিসেপ্টর পজিটিভ থাকে। হরমোন থেরাপি মানে বাড়তি কোনো কিছুই না, চিকিৎসা শেষ করার পর আমরা রোগীকে দীর্ঘ সময়ের জন্য হরমোন জাতীয় ওষুধ, সেটা রোগীর বয়স অনুযায়ী, রোগীর কোমরবিডিটি বা অন্য অসুখ বিসুখের অবস্থা অনুযায়ী কোন ওষুধ দেবো, কোন হরমোন দেবো সেগুলো ডিসিশন নেওয়া হয়, অর্থাৎ হরমোন থেরাপি দেওয়া হয়। হরমোন থেরাপিটা হচ্ছে সহজ কথা কিছুই না, রোগী নির্দিষ্টভাবে নির্দিষ্ট পরামর্শ অনুযায়ী একটা করে ট্যাবলেট প্রত্যেকদিন খেতে থাকবে, এটাই হচ্ছে গিয়ে হরমোন থেরাপি। কিংবা যদি আমাদের HER2 পজিটিভ থাকে, যেটা বললাম যে একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট, যে টেস্টটা আসলে কম বেশি বিভাগীয় শহর বা স্পেশালি ঢাকাতেই প্রযোজ্য, বিভাগীয় শহরে তো অ্যাভেলেবল না। ঢাকা পিজি হসপিটাল বা ঢাকা শহরে বেশ কিছু সেন্টারেই হয়, সিএমএইচ প্রাইভেট হসপিটাল বেশ কিছু সেন্টারেই হয়। তো HER2 পজিটিভ যদি থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা একটা টার্গেটেড থেরাপি, অর্থাৎ আমরা আমাদের দেশে কমন হচ্ছে ট্রাস্টুজিমেব, পারটুজিমেব, এগুলা এই সমস্ত ওষুধগুলো হচ্ছে, এগুলো হচ্ছে স্যালাইনের মাধ্যমে দেওয়া কেমোথেরাপি, সহজ কথায় বলতে গেলে রোগীদের বোঝানোর জন্য সেটা দেওয়া হয় এবং এটা বাংলাদেশে অ্যাভেলেবল আছে। আর হলো রেডিওথেরাপি। এরপরে কোশ্চেনটা হল মানে তাহলে আমাদের দেখলাম যে ট্রিটমেন্ট কমপ্লিট করার জন্য আমার সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। রেডিওথেরাপি সম্পর্কে রোগীদের বোঝানোর জন্য জাস্ট অল্প কথা বলছি, সেটা হলো রেডিওথেরাপি জিনিসটা কিছু না, আমরা রোগীকে সিটি স্ক্যান মেশিনে যেরকম রোগী সিটি স্ক্যান করে ওরকম একটা প্রসিডিউরের মাধ্যমে সিটি সিমুলেশন করা হয়, এরপর রোগীকে ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট দেওয়ার সময় একটা মেশিন রুমের মধ্যে, অর্থাৎ রেডিওথেরাপি রুমে মেশিনের মধ্যে, সিটি স্ক্যান মেশিনের মধ্যে একটা মেশিনের মধ্যে রোগী জাস্ট খালি শুয়ে থাকবে নির্দিষ্ট পজিশনে। রোগী প্রত্যেকদিন হসপিটালে যাবে, সাধারণত আমরা 15 দিন বা 20 ফ্র্যাকশন 25 ফ্র্যাকশন এরকম ফ্র্যাকশন দিলে ইউজুয়ালি কমন আছে, এরকম ফ্র্যাকশনে অর্থাৎ রোগী 15 থেকে 25 দিন পর্যন্ত হসপিটালে যেতে হবে। জাস্ট অল্প সময় 5 থেকে 7 মিনিট রোগী শুয়ে থাকবে, এর মধ্যে চিকিৎসাটা কমপ্লিট হয়ে যাবে। এটাই হচ্ছে গিয়ে রেডিওথেরাপি। তাহলে কম বেশি আধুনিক বিশ্বে এটাই চিকিৎসা পদ্ধতি, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। সেই সঙ্গে প্লাস মাইনাস কিছু আমরা যোগ করি হরমোন থেরাপি বা টার্গেটেড থেরাপি বা
ইমিউনোথেরাপি রোগীর স্টেজ অনুযায়ী, এটাই হচ্ছে কম বেশি চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, এই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কি সম্পূর্ণভাবে বাংলাদেশে সম্ভব, নাকি এর জন্য দেশের বাইরে যাওয়ার কোনো দরকার আছে? এ ব্যাপারে আপনার পরামর্শ কি? ধন্যবাদ এহসান, খুব ভালো একটা প্রশ্ন। আসলে আমরা আমাদের দেশের অনেক চিকিৎসার জন্য, স্পেশালি ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশের একটি বড় অংশের লোক দেশের বাইরে যায়, এটা বাস্তবতা। তবে আসার কথা এবং ভালো কথা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসার জন্য রোগ শনাক্তকরণ, প্রপার স্টেজিং এন্ড প্রপার ট্রিটমেন্টের জন্য কম বেশি সমস্ত চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে অ্যাভেলেবল। হ্যাঁ, গ্রাম পর্যায়ে হয়তো বা আমাদের সার্জন অনকোলজিস্টের একটা সীমাবদ্ধতা রয়ে গেছে, বা রেডিওথেরাপিস্ট তো নাই বললেই চলে, মেশিনও নাই, এটা সত্যি কথা। কিন্তু ঢাকা এবং বিভাগীয় শহরগুলা মিলিয়ে একজন রোগীর পক্ষে বাংলাদেশেই ক্যান্সারের চিকিৎসা, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা স্পেশালি সম্পূর্ণ করা সম্ভব। এবং এখানে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে আমাদের জেনারেল সার্জনরা আগে থেকে ছিলেন যারা ব্রেস্ট সার্জন নিয়মিত করতেন, এবং এখন সুপার স্পেশালিটি হিসেবে অনেকে ব্রেস্ট সার্জন, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি এবং সার্জন দুটাই আমাদের দেশে মোটামুটি এখন অ্যাভেলেবল। সংখ্যা যদিও বা কিছু কম, কিন্তু এখন এবং সার্জিক্যাল অনকোলজিস্ট তারা সবাই ব্রেস্ট ক্যান্সারের সার্জারি করছেন। অনকোলজিস্টের সংখ্যা বাংলাদেশের হিসেবে এখনো কম থাকলেও চিকিৎসা বাংলাদেশে কেমোথেরাপি, রেডিওথেরাপি সমস্ত কিছু নেওয়া সম্ভব। আপনাকে পূর্বে বলেছি পেট সিটি স্ক্যান পর্যন্ত আমাদের দেশে হচ্ছে। তো পুরো চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে একজন রোগী যদি মানে অন্য দেশের সঙ্গে কম্পেয়ার করে চিকিৎসা করা কম বেশি সম্ভব। আর আরেকটা কথা হলো, যেটা আসার কথা সেটা হলো যে একটা সময় ব্রেস্ট ক্যান্সারের বা যেকোনো ক্যান্সার চিকিৎসা করার ক্ষেত্রে আমাদের একটা সীমাবদ্ধতা ছিল, আমাদের মেশিন কিছু স্বল্পতা ছিল, মেশিন স্বল্পতা এখনো রয়ে গেছে। ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে আমাদের কেমোথেরাপি ওষুধগুলা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হতো, অনেক ব্যয়বহুল ছিল। এখন আমাদের দেশের লোকাল ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলা তারা নিজেরাই অনেক ওষুধ তৈরি করছে, এবং আমরাও দেখেছি রেসপন্স মোটামুটি যথেষ্ট ভালো। তো আমরা ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট চিকিৎসা করার জন্য এই সমস্ত দেশীয় কোম্পানির ওষুধটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি। ট্রিটমেন্ট আউটকাম বা রেসপন্স মোটামুটি ভালো। সেই হিসেবে বলা যায় আসলে ব্রেস্ট ক্যান্সার রোগ নির্ণয় কিংবা চিকিৎসার জন্য আসলে বিদেশে যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। সময় স্বল্পতার জন্য আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সংক্ষিপ্ত করতে হচ্ছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, দেখা হবে সামনের সপ্তাহে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাই তরণী 24 টিভি আয়োজিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে। আমি সাথে আছি একেএম এহসানুল হক। আমাদের আজকের আলোচনার বিষয় স্কিন কেয়ার টিপস এন্ড অ্যাডভাইস এর প্রথম পর্ব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর জিনাত আমিন। উনি ডার্মাটোলজিস্ট হিসেবে কর্মরত আছেন শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হসপিটাল, ঢাকাতে। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এহসান। কেমন আমি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আরো ধন্যবাদ জানাতে চাই তরণী টিভিকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের এই প্রথম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, আমাদের আজকের যেহেতু আলোচনার মূল বিষয়ই মানে ত্বক সম্পর্কিত, মানে ত্বকের যত্ন, এবং যতটুকু আমরা আজকে পারবো দর্শকদেরকে এই বিষয়ে অবগত করার চেষ্টা করব। তো শুরুতেই ত্বক সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, ত্বক বা চামড়া আমাদের মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ। আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমগ্র মানব দেহকেই ত্বক আবৃত করে রাখে। শুধু আবৃত করে রাখাই কিন্তু ত্বকের প্রধান কাজ নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ ত্বক করে, আমরা কম বেশি অনেকেই জানি। যেমন আমাদের শরীরের আভ্যন্তরীণ যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে সেটাকে প্রোটেকশন করা, সেই সাথে ত্বকে অসংখ্য ঘর্মগ্রন্থি এবং তৈলগ্রন্থি থাকে। তো এই ঘর্মগ্রন্থির মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যে দূষিত পদার্থগুলো তৈরি হয় সেটা ঘাম রূপে চর্ম আমাদের শরীর থেকে বের করে দেয়। আর যে তৈলগ্রন্থি থেকে তেল তৈরি হয় সেটা আমাদের চামড়াকে মসৃণ এবং কোমল রাখতে সাহায্য করে। আর এছাড়াও ভিটামিন ডি এর মতো গুরুত্বপূর্ণ একটা ভিটামিন তৈরিতেও ত্বকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের
সার্বিক সুস্বাস্থ্যের জন্য আসলে ত্বকের সুস্বাস্থ্যটা অতীব জরুরি এবং সেই সাথে আসলে ত্বকের যত্নটাও অতীব জরুরি। ধন্যবাদ। জি ম্যাম, আমরা দেখা যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যে কাজটি করি সেটা হচ্ছে পানি দিয়ে বা সাবান দিয়ে মুখটাকে ধুয়ে ফেলি। তো জি সেই ক্ষেত্রে এটা হয়তো বা সঠিক নিয়ম নয়, কিন্তু জি দৈনন্দিন জীবনে ত্বকের যত্নের জন্য শুরুতেই আমরা কোন পদক্ষেপগুলি নিতে পারি সে ব্যাপারে যদি একটু আলোচনা করতেন। জি খুবই সুন্দর প্রশ্ন। ত্বকের যত্ন আসলে শুধু ত্বকের যত্ন না, এর সাথে আরো কিছু রিলেটেড ফ্যাক্টর আছে। যেমন আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করা, একটা ভালো ডায়েট ফলো করা, স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে অবশ্যই, এবং সেই সাথে ইন্ডিভিজুয়াল ত্বকের যত্ন নেওয়া। এখন দৈনন্দিন জীবনে আমরা ঘুম থেকে উঠে আসলে প্রথমেই মুখ ধুই, ফেস ওয়াশ করি। তো এভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আমাদের ত্বকের যত্নটা শুরু করতে হবে। তো ফেসটা ওয়াশ করার জন্য আমরা একটা ভালো ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিব। তারপর একটা ভালো ময়শ্চারাইজিং লোশন বা ক্রিম সমস্ত মুখে লাগিয়ে নিব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের সবাইকে দিনের বেলায় কাজে বাইরে যেতে হয়। তো বাইরে যাওয়ার আগে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন আমাদের মুখে এবং সেই সাথে আমাদের বাকি যে এক্সপোর্টস পার্টস গুলা আছে, যেমন হাত, ঘাড়, গলা, এই জায়গাগুলোতেও লাগিয়ে নিতে হবে। এবং সেই সাথে মহিলাদের আরো বেশি গুরুত্বপূর্ণ, ওনারা চুলার কাজ বেশি করেন, তো ওনাদেরও এই চুলার কাছে যাওয়ার আগে সানস্ক্রিন লোশনটা অবশ্যই লাগিয়ে নিতে হবে। আমরা বলি যে সানস্ক্রিন লোশনটা সাধারণত বাহিরে যাওয়ার বা চুলার কাছে যাবার হাফ অ্যান আওয়ার আগে সমস্ত মুখে কিন্তু লাগাতে হবে, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। এবং আরো ভালো হয় রোদ থেকে বাঁচার জন্য আমরা একটা যদি ছাতা ব্যবহার করি। তারপর সারাদিনের কর্মব্যস্ততা শেষে তো আমরা বাসায় যখন ফিরি তখন মুখে ধুলাবালি, ময়লা আবর্জনা এবং সেই সাথে অনেকে আমরা মেকআপ করি। তো এই মেকআপ এবং ধুলাবালি থেকে কিন্তু আগে মুক্তি পেতে হবে। তো সেই একইভাবে আমরা আবার একটা ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবো এবং আবার ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করে আমরা আমাদের দৈনন্দিন স্কিন কেয়ারের রুটিনটা শেষ করতে পারি। আর ত্বক অনুযায়ী আসলে আমাদের স্কিন কেয়ারটা মেনটেন করা উচিত। তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক, এই ভেদে আমরা সাধারণত মেনটেন করার চেষ্টা করি। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, আপনি বলছিলেন যে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটাকে ওয়াশ করার কথা, তো সেক্ষেত্রে দুটো কি একই জিনিস নাকি ফেস ওয়াশটা আলাদা ক্লিনজারটা আলাদা, বা কিভাবে আমরা বুঝবো যে আমার জন্য কি ফেস ওয়াশটা দরকার নাকি ক্লিনজারটা দরকার, সে বিষয়ে যদি একটু বিশদভাবে বলতেন। জি ধন্যবাদ। জি আসলে ফেস ওয়াশ এবং ক্লিনজার দুটার বেসিক ফাংশন কিন্তু সেম। দুটা আমাদের ময়লাটা পরিষ্কার করতে বা ফেসটা ওয়াশ করতে হেল্প করে। কিন্তু ক্লিনজারটা যেটা হয় এটার মধ্যে ময়শ্চারাইজিং ইফেক্ট, হাইড্রেটিং ইফেক্ট এটা বেশি থাকে। সো আমরা সাধারণত যাদের ড্রাই স্কিন থাকে ওনাদের এটা সাজেস্ট করি। আর ফেস ওয়াশের ক্ষেত্রে বলা হয়েছে যে ফেস ওয়াশটা অনেক ডিপলি ক্লিনস করে। আমাদের অয়েল যেটা লার্জ পোরের একদম ভেতরে, ফেসের ভেতরে যে অয়েল গুলা থাকে সেটাকেও সে ক্লিন করে দেয়। সো অয়েলি ফেস যারা, তাদের ক্ষেত্রে আমরা ফেস ওয়াশটা সাজেস্ট করি। হ্যাঁ আচ্ছা, আর সানস্ক্রিনের ব্যাপারে বলছিলেন, তো সানস্ক্রিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এসপিএফ এর একটা ব্যাপার থেকে যায়। এসপিএফ 30 বা 50, 60 বিভিন্ন ভ্যারাইটিজ এর আসে। তো আমরা সাধারণ জনগণ হয়তো বুঝতে পারি না যে এসপিএফ ব্যাপারটা কি বা কার ক্ষেত্রে কোন এসপিএফ টা চুজ করা উচিত। আবার আরেকটা প্রশ্ন একই সাথে আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে সানস্ক্রিনটা ইউজ কি ময়শ্চারাইজার ইউজের আগে করা ভালো নাকি পরে পরে করতে হবে সেটা? আচ্ছা জি হ্যাঁ, সানস্ক্রিন লোশন আমরা বলি এখানে এসপিএফ একটা ফ্যাক্টর থাকে যেটাকে বলে সান প্রোটেক্টিং ফ্যাক্টর। এটা বিভিন্ন ভ্যালুতে পাওয়া যায়, যেমন এসপিএফ 15, 30, 40, 60 পর্যন্ত অ্যাভেলেবল থাকে আমাদের দেশে। তবে সাধারণ স্কিনের মানুষদের জন্য সাধারণভাবে ইউজ করার জন্য আমরা 30 অর মোর দেন 30 এসপিএফ টাই সাজেস্ট করে থাকি। আপনার আরেকটা কোশ্চেন যেটা ছিল যে ময়শ্চারাইজার লাগানোর আগে বা পরে সামথিং, মানে এটা কখন লাগাবো। জি, তো আসলে সানস্ক্রিন লোশনটা কিন্তু যেটা হবে আমার ফেসের, আমি যত কিছুই লাগাই একদম সবচেয়ে আউটার মোস্ট
লেয়ারটাই হবে সানস্ক্রিন লোশন বা ক্রিমের। তো সেই ক্ষেত্রে আমি ময়েশ্চারাইজারটা দিয়ে তার উপর দিয়ে আমি আমার সানস্ক্রিন লোশন বা সান প্রোটেকশন ফ্যাক্টরটা আমি ইউজ করব। এবং সানস্ক্রিনটা যদি দেখা যায় যে অনেক সময় আমরা বাহিরে বের হলাম সানস্ক্রিনটা ইউজ করে, তো ঘাম বা অন্যান্য বৃষ্টিতে ভিজে সামহাও সেটা ওয়াশ হয়ে গেল, সেক্ষেত্রে কি আমাকে আবার সেটা অ্যাপ্লাই করতে হবে নাকি একবার ইউজ করলে অবশ্যই সারাদিন সেটা? আচ্ছা, জি, অবশ্যই এটা আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। এবং আপনি যদি বারবার এটা ভিজে যায়, বৃষ্টিতে ভিজতে পারে, বা আপনি এটা পরে লাগিয়ে আপনি সুইমিং পুলে গেলেন, তো সেক্ষেত্রেও এটা ধুয়ে যেতে পারে। তো যে কোনো ভাবেই ধুয়ে যাক না কেন, আপনাকে এটাকে বারবার লাগাতে হবে। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, আমাদের হয়তো ধারণা যে সানস্ক্রিন দ্যাট মিনস সান থেকে প্রোটেকশন, দ্যাট মিনস শুধু রোদ থাকলেই আমি সানস্ক্রিন লোশনটা ইউজ করব। আসলে ঠিক ব্যাপারটা তা না। আমাকে মেঘলা দিনেও কিন্তু সানস্ক্রিন লোশনটা লাগিয়ে বের হতে হবে, কারণ সানের যে আল্ট্রাভায়োলেট রে সেটা কিন্তু মেঘলা দিনেও আমাদের একইভাবে পৌঁছায় যায়। তো আমাদের দিনের বেলাতে অবশ্যই সেটা মেঘলা হোক আর রৌদ্রোজ্জ্বল হোক, আমরা অবশ্যই সানস্ক্রিন লোশনটা অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে যদি আমরা বাড়িতে থাকি, মানে বাহিরে না যাই, তাহলে কি সানস্ক্রিনটা দিনের বেলা অ্যাপ্লাই করব নাকি এটা শুধুমাত্র বাহিরে গেলেই প্রযোজ্য হবে? আমরা আসলে বাহিরে গেলে সেটা সাজেস্ট করি। তবে আপনি চুলার কাছে যাওয়ার আগে আমি যেটা বলেছি যে মহিলাদের বিশেষ করে ওনাদের রান্না বান্নার জন্য চুলায় হরদম যেতে হয়, তো চুলার কাছে যাওয়ার আগেও কিন্তু অবশ্যই সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নিতে হবে ঘরের মধ্যে থাকলেও। আচ্ছা, আজকাল দেখা যাচ্ছে যে ডায়েটিং এর একটা খুব প্রচলন চালু হয়েছে, যে সবাই চায় ডায়েট করব, ফিগারটাকে একটু মেনটেন রাখবো। তো ডায়েটিং এর সাথে কি ত্বকের যত্নের কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা ডায়েটিং করতে গিয়ে সেটার কোনো ত্বকের উপর ইফেক্ট পড়ছে কিনা, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। জি, ডেফিনেটলি ডায়েটিং বিশেষ করে এখনকার টিনেজার জেনারেশনের মধ্যে এটা অনেক প্রবলভাবেই দেখা যাচ্ছে। তো ডায়েটিং করতে গিয়ে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে আমাদের যে ব্যালেন্স ডায়েট, এইটার মধ্যে যেন হেরফের না হয়। আমি কার্বোহাইড্রেটটা কম খেতে পারি, কিন্তু আমি প্রোটিনটা যেন বেশি কমিয়ে না ফেলি, কারণ আমার স্কিন এবং একটা গুরুত্বপূর্ণ স্কিনের আরেকটা অংশ সেটা হচ্ছে চুল। এই সবকিছুই কিন্তু প্রোটিনই মেইন উপাদান। তো আমি যদি প্রোটিনটা খাওয়া কমিয়ে দেই, সেক্ষেত্রে এটা স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি চলে আসবে। সেই সাথে আমরা যেটা সাজেস্ট করি ডায়েটের ক্ষেত্রে, যদি স্কিন কেয়ার হিসেবে ডায়েট কোনটা সাজেস্ট করি, সেটা আমরা প্রথমতই বলি প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, পানি, এবং যেটা বললাম প্রোটিন। শাকসবজি আর ফলমূলে আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে মেইনলি রিচ অফ ভিটামিন এ, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই। তো আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়তই ফ্রি রেডিক্যালস নামে অনেক হার্মফুল কিছু কেমিক্যাল তৈরি হচ্ছে। আর এই ফ্রি রেডিক্যালসটাই কিন্তু আমাদের বয়সের ছাপ, যেটা আমরা বলি চেহারায় বা শরীরের অন্যান্য অংশে, এটা আনার জন্য দায়ী। তো এই ফ্রি রেডিক্যালস এর এগেইনস্টে ফাইট করার জন্যই কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আমাদের এটা অবশ্যই প্রতিনিয়ত নিতে হবে। যেহেতু ভিটামিন সি এবং ই, সি ভিটামিন এটা কিন্তু ওয়াটার সলিউবল, সো এটা আমাদেরকে প্রতিনিয়তই নিতে হবে। আর প্রোটিনের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, আমরা মাছ, বিশেষ করে মাছের যে চর্বি, মাছের যে তেল থাকে, সেটা আরো বেশি করে সাজেস্ট করি, কারণ সেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, আর সেটা আমাদের স্কিনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা উপাদান। সো ডায়েটিং করা যাবে, করবেন, কিন্তু সেটা ব্যালেন্স ডায়েট মেনটেন করবেন। আসছে শীতকাল, তো শীতকালে সবচেয়ে বড় যেই সমস্যাটা দেখা যায় ত্বকের ব্যাপারে, যে ত্বক ফেটে যাওয়া, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে মানে শুষ্কতার কারণে হাত পা মানে চুলকানো শুরু করে দেয়, এরকম একটা ব্যাপারে চলে যায়। তো এই ব্যাপারে যদি একটা ছোট করে কিছু একটা সাজেশন দিয়ে দিতেন দর্শকদের উদ্দেশ্যে, যে যাতে ওভারঅল একটা কেয়ার তারা নিতে পারে এই শীতে বিশেষ করে। অবশ্যই, আমাদের তো শীত আসলে প্রায় চলেই আসছে দোরগোড়ায় একদম। শীতে কিন্তু অনেকগুলা স্কিন ডিজিজ আছে যেটা শীতে তার প্রাদুর্ভাব বেড়ে যায়, এবং বিশেষ করে আমাদের যারা এজেড পপুলেশন এবং চাইল্ড যারা, তারা কিন্তু আরো বেশি এফেক্টেড হয়। তো এই ক্ষেত্রে আমাদের একদম বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা সবার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্কিন কেয়ারের প্রয়োজন আছে। আপনি যেমন বললেন যে হ্যাঁ,
স্কিন শীতকালে স্কিনটা শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে বেশি শুষ্কতার কারণে কিন্তু ইচিনেস নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করে, এবং এর চেয়ে বেশি আরো খারাপও হয়ে যায় অনেক সময় চুলকানোর কারণে ওখানে ক্ষত তৈরি হয়, সেই ক্ষততে ইনফেকশন হতে পারে, সেই ক্ষততে ব্লিডিং হতে পারে। তো এরকম অনেক সিভিয়ার কেস নিয়েও কিন্তু পেশেন্টরা আমাদেরকে প্রেজেন্ট করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথাই বলবো, যেহেতু শীত মানেই শুষ্ক, যেহেতু বাহিরেও শুষ্ক ত্বকেও শুষ্ক, তা আমার মেইন ইয়ে হচ্ছে হাইড্রেশন। প্রচুর পরিমাণে পানি খাবো, প্রচুর পরিমাণে তরল খাবার খাবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, সেটা ইন দ্য ফর্ম অফ অলিভ অয়েল হোক, পেট্রোলিয়াম জেলি হোক, অথবা আপনি যে কোনো ময়েশ্চারাইজিং লোশন ইউজ করতে পারেন। বাট আপনি ফ্রিকুয়েন্টলি, শীতকালে আপনার কোনো বাধা নিষেধ নাই যে এতবার এতবার, আপনি যতবার ড্রাইনেস মনে হবে যে চামড়াটা শুকিয়ে যাচ্ছে, ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, পা শুকিয়ে যাচ্ছে, আপনাকে ফ্রিকুয়েন্টলি এই ইমোলিয়েন্ট গুলা বা ময়েশ্চারাইজিং লোশন গুলা ইউজ করতে হবে। এবং এটা কিন্তু আমরা সাজেস্ট করি যে শীত খালি শীতে না, শীত আসার সময় থেকেই শুরু করতে হবে। এখনই কিন্তু ড্রাইনেসটা শুরু হয়ে যাচ্ছে, তো শীত আসার শুরু থেকেই যদি আমরা এটা শুরু করি, তাহলে কিন্তু আমাদের অনেকাংশেই এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমি আরেকটু অ্যাড করতে চাই, আসলে যেহেতু শীতের কথাই বললেন, শীতে আমাদের বাচ্চাদের কিন্তু একটা ডিজিজ খুব বেড়ে যায়, সেটা হচ্ছে এটোপিক ডার্মাটাইটিস। এটোপিক ডার্মাটাইটিসে বাচ্চা প্রেজেন্টই করে ড্রাই স্কিন নিয়ে এবং সিভিয়ার প্লুরাইটাস বা চুলকানি নিয়ে। তো এদেরকে আমাদের মায়েদের যেটা অনেক ওরি অবস্থা নিয়ে আমাদের কাছে আসে, কারণ বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েও দেখা যায় বাচ্চা এটা বারবার হচ্ছে, এটা রিল্যাপসিং একটা কন্ডিশন। তো ডিজিজটা আসলে এরকমই, এটা রিল্যাপসিং হবে। তো আমাদেরকে এটা মেইনটেইন করতে হবে, মানে ডায়াবেটিস রোগটা আমরা যেরকম মেইনটেইন করে রাখি, এটোপিক ডার্মাটাইটিসটাও সেম। তো বাচ্চাদেরকে আমাদের মায়েদের আমরা যেটা বলি যে ওই একই কথা, ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজার এন্ড ময়েশ্চারাইজার। দিস ইজ দ্য কর্নারস্টোন অফ ম্যানেজমেন্ট অফ এটোপিক ডার্মাটাইটিস। তো বাচ্চাকে সারা দিনে অনেকবার করে আপনি বিশেষ করে অলিভ অয়েলটা সাজেস্ট করতে পারি আমরা, তারপরে পেট্রোলিয়াম জেলিটা সাজেস্ট করতে পারি, এবং আরো ভালো হয় গোসলের পর ভেজা অবস্থাতেই যদি আমরা এই অলিভ অয়েলটা অ্যাপ্লাই করি, সেটা আরো ভালো কাজ দেয়। এবং সোপের ইউজটাও কমাতে হবে এই সময়, আসলে সাবানটা কিন্তু আমাদের চামড়াকে ড্রাই করে দেয়। তো ভালো হয় জাস্ট ইন্টিমেট এরিয়াতে আমরা সোপটা ইউজ করব, আর বাকি জায়গায় হয়তো সপ্তাহে 2 দিন ইউজ করলাম। এরকম করলে মানে সোপের ব্যবহারটা কমিয়ে আনতে পারলে আমাদের অনেকাংশেই শুষ্কতার হাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। জি, ধন্যবাদ। ম্যাম, ময়েশ্চারাইজারের কথা যেহেতু আসতো, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, এটা অনেক জায়গাতেই হয়ে থাকে যে রং ফর্সাকারী ক্রিম, এইটার বহুল ব্যবহার। তো শুধুমাত্র ক্রিম না, আজকাল দেখা যাচ্ছে বডি লোশন বা অন্যান্য যে প্রসাধনীগুলি আছে সবগুলি ক্লেম করছে যে রং ফর্সা করবে। তো এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, বা এটা কি আসলেও ব্যবহার করাটা উচিত কিনা, এই ব্যাপারটা যদি একটু আমাদেরকে জানাতেন। জি, আসলে এটা সত্যি কথা, বাজারে এখন প্রচুর রং ফর্সাকারী ক্রিম, বিভিন্ন কোম্পানির ক্রিম, এবং আমাদের জেনারেশন, বিশেষ করে যারা ইয়াঙ্গার জেনারেশন, তারা এটা একদম বলতে গেলে পাগলের মতো ইউজ করছে। কিন্তু আসলে রং ফর্সাকারী ক্রিম যেগুলো ওরা ক্লেম করছে, এটার ইফেক্ট আসলে হয়তো কিছু ক্ষেত্রে থাকলেও খুবই সাময়িক। সেটা হয়তো সামান্য একটু ফেসের একটু গ্লোটা বাড়ালো, হয়তো একটু ফর্সা ফর্সা মনে হচ্ছে, কিন্তু ইন দ্য লং রান মানে এটা স্কিনের জন্য একদম ডিভাস্টেটিং একটা উপাদান। কারণ রং ফর্সাকারী ক্রিম গুলাতে কিন্তু স্টেরয়েড নামে একটা উপাদান ওরা ইউজ করে। এই স্টেরয়েডটা যখন আমি অনেক দীর্ঘদিন ধরে লাগাবো, একটা সময় দেখা যাবে আমার চামড়াটা অনেক পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে যাওয়ার কারণে ওই জায়গায় আমাদের চামড়ার ঠিক নিচে, মানে একদম সুপারফিশিয়াল যে রক্তনালীগুলো থাকে, সেগুলা কিন্তু অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে একটা রেডিশ বা ব্লুইশ একটা রক্তনালীগুলো দেখা যায়, এটাকে বলে টেলাঞ্জিওপ্টিসিয়া। তারপর বিভিন্ন জায়গায় একটু ডিপ্রেশন লাইক, স্টারিং লাইক হতে পারে, গর্ত গর্ত হতে পারে, অনেক জায়গায় আমাদের কিছু অবাঞ্ছিত লোমও গজাতে পারে। তো সব মিলিয়ে, এবং এই পরিবর্তনগুলো কিন্তু সাধারণত খুব বেশি রিভার্স করা যায় না। তো আমরা আসলেই খালি মানে এটা মানে নিষেধই করব যে এই ধরনের প্রোডাক্টগুলো থেকে বিরত থাকার জন্য। আচ্ছা ম্যাম, ত্বকে অনেক সময় অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তো আমরা সাধারণত যেটা মনে করি যে
ফুড থেকে হয়তো বা অ্যালার্জি গুলি হয়। তো এটার কি কি কারণ এবং কিভাবে এটাকে প্রতিকার করা যায় সে বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি, এটা আপনি খুব ভালো কথাই বলেছেন যে আমরা সাধারণত সবসময় মনে করি বা পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করে যে আমার অ্যালার্জিটা হলো কোন খাবার থেকে হলো, বা আমি কোন কোন খাবার খাবো না। তো আমরা সবসময় পেশেন্টদেরকে যে উপদেশটা দেই, আসলে শুধু খাবারেই কিন্তু অ্যালার্জি থাকে না। খাবার সাথে আরো কিছু আমাদের পারিপার্শ্বিক কিছু জিনিস আছে যেটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, যেখান থেকে অ্যালার্জি হতে পারে। যেমন ফার্স্ট আমি বলবো ইনফেকশন। যেমন বাচ্চাদের টনসিলাইটিসের সমস্যাটা কিন্তু কমন। এই টনসিলাইটিস বা টনসিলের ইনফেকশনটা যেই ব্যাকটেরিয়া দিয়ে হয়, সেই ব্যাকটেরিয়া কিন্তু অনেকাংশেই অ্যালার্জির জন্য দায়ী থাকে। এছাড়াও আপনার প্রস্রাবে অনেক ইনফেকশন বা আরো কিছু ইনফেকশনের কারণেও অ্যালার্জি হতে পারে। দ্বিতীয়ত, এই যে খাদ্যদ্রব্য, এমন কোনো খাদ্যদ্রব্য কিন্তু নাই যেটাতে অ্যালার্জি হতে পারে না। আদা রসুন থেকে শুরু করে আপনার ওই বাদাম, ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যালার্জির কেস রিপোর্ট পেয়েছি। তবে হ্যাঁ, এমন নয় যে আমার যেটাতে অ্যালার্জি হবে আপনারও সেম খাবারে অ্যালার্জি হবে। দেখা গেল আমি হয়তো হাঁসের ডিম খেলাম বা আমি হয়তো ইলিশ মাছ খাচ্ছি, আমার অ্যালার্জি সমস্যাটা হচ্ছে, আপনার হয়তো সেক্ষেত্রে নাও হতে পারে। তো আমার হয়েছে দেখে যে আপনি খাবার বন্ধ রাখবেন, নট লাইক দ্যাট, কারণ তাহলে তো আমরা কেউ কোনো খাবারই খেতে পারবো না। সেকেন্ডলি হচ্ছে আর কিছু ওষুধপত্র আছে যে সেই ওষুধগুলা কিন্তু আপনাকে অনেক সময় অ্যালার্জি রিয়াকশন করে, কিছু পেইন কিলার্স বা কিছু অ্যান্টিবায়োটিক। আর এছাড়াও কিন্তু অনেক সময় অনেকের দেখা যায় রোদ্রে গেলে, গরমে গেলে অ্যালার্জি হয়, কারো কারো আছে ধুলাবালিতে গেলে অ্যালার্জি হয়। তো আমাদের পরামর্শ সেটাই যে আমি যদি আমার মেইন মানে পজিটিভ এজেন্টটা আইডেন্টিফাই করতে পারি, অবশ্যই সেই খাদ্যদ্রব্য হোক বা সেই ধুলাবালি হোক অথবা সেই ওষুধ হোক, আমি সেখান থেকে নিজেকে বিরত রাখবো, তবে আমি অনেকটা ভালো থাকতে পারবো। আর অ্যালার্জির তো আসলে অনেক ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। সেটা অনেক সময় দেখা যায় জাস্ট চুলকানি হচ্ছে, একটু লাল হয়ে আছে, হঠাৎ করে সেখান থেকে ফুলে গেল। সেটা অল্প কিছু জায়গা হতে পারে, জেনারেলাইজডও হতে পারে। আবার কোনো কোনো ভ্যারাইটিতে দেখা যায় যে এটার সাথে আপনার ঠোঁট, চোখ এগুলো ফুলে যাচ্ছে। এবং অনেক সিভিয়ার ক্ষেত্রে কিন্তু এখান থেকে শকেও বানানোর পেশেন্ট চলে যেতে পারে। শক একটা মেডিকেল এমার্জেন্সি, কারণ সেখানে প্রেশারটা আপনার একদম ফল করে, আপনার শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে থাকে। তো অ্যালার্জি আসলে কিন্তু সাধারণ রোগ হলেও আসলে সাধারণ না, অনেক সময় এখান থেকে কিন্তু এটা মেডিকেল ইমার্জেন্সিও হয়ে যেতে পারে। তা আমাদের আসলে সাবধান থাকতে হবে। এহসান, এরপর যে বিষয় জানতে চাচ্ছি সেটা অনেক দর্শকেরই প্রশ্ন থাকে, সে ব্রণ রিলেটেড যে সমস্যা, বিশেষ করে টিনেজারদের মধ্যে এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। এবং এই ব্রণ যখন হওয়া শুরু হয় তখন দেখা যাচ্ছে যে কোনো কিছু না বুঝেই আমরা বাজার চলতি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করে ফেলি এবং ফলশ্রুতিতে সেটা আরো ভয়াবহ অবস্থায় পরিণত হয়। তো আমার প্রশ্নটা এটা যে যখন একজন টিনেজারের ব্রণ ওঠা জাস্ট শুরু হয়েছে, তখন কোন কোন প্রিভেনশন গুলি নিতে পারে, বা সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে, মানে যাতে সিচুয়েশনটা আরো ওর্স না হয়? আচ্ছা, ধন্যবাদ। জি, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, যদিও আপনি আমাকে বলছেন যে টিন এজারদের ক্ষেত্রে আসলে ব্রণটা কিন্তু একদম ছোট বাচ্চারও হতে পারে, যেটাকে আমরা নিউবর্ন একনিও বলি। যদিও সেটা অনেক সময় উইদাউট এনি ট্রিটমেন্টই ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু টিন এজ বয়সে আসলে আমরা পুরুষ মহিলা সবাই কিন্তু কম বেশি এই একনি বা ব্রণটা ফেস করেছি, কারো হয়তো কম, কারো বেশি। কারণ হচ্ছে সেই সময়টাই কিন্তু আমাদের হরমোনাল চেঞ্জ গুলো আসে। এই জন্য আপনি আমাকে হয়তো বলতে পারেন যে ব্রণটা কেন ঠিক টিনেজ বয়সেই হলো, আগে কেন হলো না? কারণ আমাদের যে হরমোনাল চেঞ্জ গুলো আসতে শুরু করে এই বয়ঃসন্ধিকালে, এবং সেই সময়ে কিন্তু এই ব্রণের প্রাদুর্ভাবটাও বেড়ে যায়। এখন এটা আসলে কসমেটিক্যালি আসলে অনেক ডিস্টার্বিং। এই কারণে অনেকেই আছে, বিশেষ করে ছেলে টিনেজ বাচ্চাদের মধ্যে এটা থাকে যে ওরা নখ দিয়ে খুঁটায়, ব্রণটাকে খুঁটাতে চায়। তো এই সময় যেটা হয়, এটা তো ভালো কিছু হয় না। উপরন্তু দেখা যায় যে সেখানে একটা কালো দাগ হয়ে যায়, যেটা আমরা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বলি। দেন ওখানে গর্ত হতে পারে, ক্যারিং হতে পারে। তো আমি এটা নিষেধ করবো একেবারেই, কারণ ব্রণটা একসময় শুকাবে, একসময় এটা উইদাউট এনি স্পট ভালো হয়ে যাবে। কিন্তু এইসব খোটাখুটি করলে কিন্তু এটা একটা কালো দাগ বা গর্তের একটা ব্যাপার হয়ে যায়।
সেকেন্ডলি হচ্ছে যাদের ব্রণ থাকে তারা মেকআপ, আমি সাজেস্ট করবো মেকআপ না করাই ভালো, যদি করতেও হয় যেন একদম ভারী মেকআপ না করেন। আর অবশ্যই ফেসিয়াল ক্লিনজিং যেটা বলেছি, যে ফেস ওয়াশ করতে হবে, মুখ পরিষ্কার রাখতে হবে, তবে খুব ঘন ঘন কিন্তু সাবান দিয়ে ফেস ওয়াশ করা যাবে না, তাহলে ব্রণগুলো একটু ইরিটেটেড হয়ে যায়। আর ব্যালেন্স ডায়েট, পর্যাপ্ত ঘুম, মানে একটা স্ট্রেস ফ্রি লাইফ, এটা মেনটেন করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে কোনো মেডিসিন ব্যবহার না করাই ভালো, মানে এখান থেকে হিতে বিপরীত হতে পারে। জি ধন্যবাদ। আচ্ছা ম্যাম, এখন আমি আসলে আমার নিজের একটি সমস্যাটা আরো বেশি ভয়াবহ জি, রূপ জি, ধারণ হ্যাঁ। করে ফেলছে। এক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ দেখেন, আসলে কোভিড এখন যদিও কমে গিয়েছে, তারপরেও পুরোপুরি কিন্তু চলে যায় নাই। আর আমাদের হাত ধোয়ার নির্দেশনাও কিন্তু এখনো আমরা বন্ধ করি নাই। হাত আমাদেরকে ধুতেই হবে, বারবার ধুতে হবে, এবং সাবান দিয়ে ওই 20 সেকেন্ড যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই ধুতে হবে। এখন আপনি যে সমস্যার কথা বললেন, এটা আসলে অনেক পেশেন্টই ফেস করেছি, আমরা অনেকে ফেস করেছি। এখানে দেখা গিয়েছে আসলে যে দিনে সাধারণত 10 বারের বেশি যদি সাবান পানি দিয়ে হাত ধোয়া হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে দেখেন প্যাথোলজি কিন্তু সেম, সেই ড্রাইনেস যেটা আমরা শীতকালের ত্বকের যত্নে বলেছিলাম, যে যত বেশি আমি সাবান ইউজ করব তত বেশি আমার হাতের যে তেলের যে লেয়ারটা সেটা ওয়াশ হয়ে যাচ্ছে, তত বেশি আমি ময়েশ্চারাইজার হারাচ্ছি এবং আমার স্কিনটা ড্রাই হচ্ছে, ফেটে যাচ্ছে, চুলকাচ্ছে, কখনো কখনো ব্লিডিং হয়ে যাচ্ছে। এবং সেম জিনিসটা কিন্তু স্যানিটাইজার ইউজ করার সময়ও হয়, আমরা যেহেতু স্যানিটাইজারটাও এখন আসলে ইউজ করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি একই পরামর্শ দিব যে হাত ধুবেন, অবশ্যই ধুবেন, কিন্তু হাত ভেজা অবস্থাতেই একটা ভালো ময়েশ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি অথবা গ্লিসারিন হাতে লাগিয়ে নেবেন, তাহলে এই সমস্যার প্রকোপটা অনেকাংশেই কমে যাবে বলে আমি আশা করি। জি ধন্যবাদ। ধন্যবাদ। জি দাঁত ও খোসপাচড়া রোগ, এটা দেখা যায় যে খুব বেশি কমন হয়ে গিয়েছে এখন, তো জি। এই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিন। এটা খুবই মানে আপডেটেড একটা কোশ্চেন আপনি আমাকে করেছেন, কারণ আসলে আমরা যখন হসপিটালে পেশেন্ট দেখি, আমার কিন্তু মোর দ্যান খোসপাচ নিয়ে, এবং এই রোগগুলা, দুইটা রোগই কিন্তু ইনফেকশাস, একটা ফাঙ্গাস দিয়ে হচ্ছে আর একটা প্যারাসাইট দিয়ে হচ্ছে, এবং ওভার ক্রাউডেড পপুলেশনের মধ্যেই এই রোগগুলার বিস্তার বেশি দেখা যায়, কারণ দুইটাই কিন্তু ছোঁয়াচে রোগ। দাঁত নিয়ে যদি বলতে চাই, হ্যাঁ, দাঁত যখন আমাদের কাছে পেশেন্টরা সাধারণত দাঁত নিয়ে আসে, দেখা যায় ওনারা পূর্বেই কোনো ফার্মেসির দোকানদারের কাছ থেকে বা অন্য কারো পরামর্শে, যারা ডক্টর না তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বেশ কিছু মেডিসিন ইউজ করে, যেটা দিয়ে আমাদের এখানে যখন আসে দেখা যায় জায়গাটা একদম ফোসকা পড়ে গেছে, ফেটে গিয়ে রক্ত পুজ পানি বেরোচ্ছে, মানে একদম বিভৎস অবস্থা করে আসে। তো আমরা রোগীদের কাছে মানে এটাই পরামর্শ দিব যে এই কাজটা যেন ওনারা না করেন, কারণ ওই অবস্থায় কিন্তু আমাদের জন্য ট্রিটমেন্টটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং ওনাদের জন্য আসলে এটা খুবই মানে কষ্টের একটা ব্যাপার হয়ে যায়। আর দাঁতের চিকিৎসা করলে অবশ্যই আপনাকে ফুল কোর্স চিকিৎসা করতে হবে, যে চিকিৎসাই করেন না কেন ডক্টরের পরামর্শ অনুযায়ী যতদিন বলবেন ততদিন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি চোখে দেখছি আমার দাঁতটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের আরো বেশ কয়েকদিন ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হয়। তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। আর দাঁতের ক্ষেত্রে পরামর্শ বলতে আমরা যেটা বলবো যে দাঁতটা হয় কিন্তু ময়েস্ট এরিয়া গুলাতে, মানে এটা একটা ফাঙ্গাস ময়েস্ট এরিয়াতে হয়। সো আমাদের বিশেষ করে যে ইন্টিমেট এরিয়া গুলো আছে ওগুলা কিন্তু আমাদের ড্রাই রাখতে হবে, ঘাম পানি এসব দিয়ে ভেজানো যাবে না। এই জন্য আমাকে একদম ভালো হয় সুতির লুজ কাপড় পরবো, কোনো সিনথেটিক কাপড় পরবো না। এবং যে এরিয়া গুলাতে আমরা যেমন আমাদের ইন্টিমেট এরিয়াতে যখন আমরা ওয়াশ করবো, অবশ্যই টিস্যু দিয়ে বা পরিষ্কার কাপড় দিয়ে জায়গাগুলো মুছে শুষ্ক করে ফেলবো। আর দাঁতের খোসপাচড়া যেটা বললেন, হ্যাঁ খোসপাচড়া তো আসলে এটা আরো বেশি ছোঁয়াচে, এটা দাঁতের থেকেও অনেক বেশি ছোঁয়াচে, একজনের হলে পরিবারে দেখা যায় প্রায় সবাই এফেক্টেড হয়ে যায়। তো এদের এই পেশেন্ট গুলার ক্ষেত্রে আমরা যেটা বলি যে ট্রিটমেন্ট কিন্তু শুধু পেশেন্ট না, পেশেন্টের হোল ফ্যামিলিকে আমরা করতে বলি, কারণ যদি অল্প থাকে, ইভেন যদি নাও থাকে, তারপরেও আমরা সাধারণত
কোষ পাঁচড়ায় যে ট্রিটমেন্টটা দেই এটা বলি সবাইকেই ব্যবহার করতে, এবং এটা জীবাণুটা কিন্তু আমাদের কাপড় চোপড় বিছানায় সব জায়গায় থাকে। তো অবশ্যই ওষুধ ব্যবহার করার পরে আমার যে কাপড় চোপড়গুলো থাকবে যেটা আমি ইউজ করছি প্রত্যেকটা কাপড় আমাকে গরম পানিতে ধুয়ে সূর্যের তাপে শুকিয়ে তারপরে ইস্ত্রি করে ব্যবহার করতে হবে প্রত্যেকটা সদস্যের। এবং সাধারণত আমরা মোস্ট কমনলি যে মেডিসিনটা ইউজ করি এখানে যে 5% পারমেথ্রিন, এটা কিন্তু 7 দিন পর আবার দেয়ার একটা রিপিট করতে হয়, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে পরিবারের সবাই রিপিট করবেন এবং সবার কাপড় চোপড় ধুবেন, এবং অবশ্যই কেউ কারো কাপড় শেয়ার করবেন না। সেটা দাঁত, কোষ পাঁচড়া বা যে কোনো ইনফেকশন ডিজিজের জন্য আমরা গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে বলে থাকি। জি ম্যাম, আজকে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাদের ভালো ধন্যবাদ। থাকবেন, নিশ্চয়ই আবার আপনাকে আমাদের মাঝে পাবো। খোদা হাফেজ। খোদা হাফেজ।